হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম পোর্টাল। দেখো, তোমাদের রেলের পরীক্ষার জন্য আমরা নিউমেরিক্যালসের যে পার্ট আছে সেই পার্টটার উপর ফোকাস করা শুরু করলাম। এবং তোমাদের বিগত বছরে যে পরীক্ষা হয়েছে তার যে প্রশ্নগুলো গ্রুপ ডির জন্য ফিট, সেই সমস্ত প্রশ্নগুলো নিয়ে আসবো। যেমন টেকনিশিয়ান গ্রেড 1 তোমরা জানো লেভেল হাই হয়, কিন্তু আমরা তবুও সেখান থেকেও কোশ্চেন চুজ করেছি যে প্রশ্নগুলো রেলের গ্রুপ ডিতে পড়ার মতো আছে। ঠিক আছে, কিছু কোশ্চেন্স একটু আঁকা বাঁকাও আছে, তোমরা করতে করতে দেখতে পাবে। প্রথম দিকের প্রশ্নগুলো একটু সহজ পাবে, তারপরে তোমরা একটু বাঁকা প্রশ্ন পাবে, তবে সেগুলো রেলের গ্রুপ ডি স্ট্যান্ডার্ডই আমি রেখেছি। মানে রেলের গ্রুপ ডি বা টেকনিশিয়ান গ্রেড 3 এর যে সিবিটি 1 তার মতো স্ট্যান্ডার্ডের আমি কোশ্চেন্সগুলোকে বেছেছি। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? চলো সরি, দেখো কি বলছে। এটা ইজি প্রশ্নই আছে যে 60 ওয়াট বাল্ব 120 ভোল্ট উৎসে চালিত হচ্ছে, তো বাল্বটির মধ্যে দিয়ে কত কারেন্ট ফ্লো হবে। ঠিক আছে, ওয়াট আছে, তার মানে ডেফিনেটলি এখানে কি আছে? পাওয়ার আছে। এক মিনিট। ওকে, ওয়াট আছে, তার মানে ডেফিনেটলি কী আছে? এখানে পাওয়ার আছে। ঠিক আছে, তো পাওয়ারের ফর্মুলা আমরা 3 টাইপের পাওয়ারের ফর্মুলা জানি। এখানে ভোল্ট দেওয়া আছে, তোমাকে আই বার করতে বলেছে, মানে কারেন্ট বার করতে বলেছে। তার মানে পাওয়ারের যে সিম্পলি ফর্মুলা সেটা আমরা ইউজ করবো, পাওয়ার ইকুয়াল টু ভি ইন্টু আই। এটা করলে আমরা অ্যান্সার পেয়ে যাবো। তো পাওয়ার আমাদের কত দেওয়া আছে? 60। ভোল্ট আমাদের কত বলা আছে? 120। আর আমাদের কী বার করতে হবে? আই বার করতে হবে। এখান থেকে 60 দিয়ে এটাকে কাটলে হচ্ছে তোমাদের 2 ইন্টু ওয়াই। তার মানে আয়ের যে মান হবে সেটা হবে 1/2। দ্যাট মিন্স কী হবে? 0.5 অ্যাম্পিয়ার। ঠিক আছে, দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। এই যে, ওকে, চলো পরেরটাতে। এটাও টেকনিশিয়ান গ্রেড 1 2024-এরই প্রশ্ন। বলছে যে একটি যন্ত্র 2 অ্যাম্পিয়ার কারেন্ট 12 ভি ভোল্টেজে কাজ করে, তো 5 মিনিটে কত শক্তি তোমাদের এখানে উৎপন্ন হবে এটা জিজ্ঞেস করেছে। এবং দেখো জুলে তোমাদের দেওয়া আছে। ঠিক আছে, তো ক্লিয়ারলি দেখতে পাচ্ছি। আমরা প্রথমে দেখো শক্তির যে একক সেটা আমরা কী জানি? আমরা জানি জুল হয়। ঠিক আছে, শক্তির যে একক জুল হয়। আর শক্তিকে যদি আমরা বলে ডিনোট করি, মানে এনার্জি বলে ডিনোট করি, তাহলে এনার্জি ইকুয়াল টু কী হয়? পাওয়ার ইন্টু টাইম হয়। কী হয় এখানে? পাওয়ার ইন্টু টাইম হয়। ঠিক আছে, তো আমরা প্রথমে পাওয়ার বার করি। পাওয়ারের ফর্মুলা কি? দেখো, পাওয়ারের ফর্মুলা আমরা জানি ভি ইন্টু আই। অনেক ধরনের ফর্মুলা হয় পাওয়ারের, ইনফ্যাক্ট 3টে, বাট এখানে কারেন্টও আছে, ভিও দেওয়া আছে। সিম্পলি ভি ইন্টু আই করলেই পাওয়ার পেয়ে যাবো। তো পাওয়ারের যে আমরা ভি লিখছি 12, আর আই লিখছি যেটা হচ্ছে আমাদের 2। ঠিক আছে, আর টাইম আমাদের কত দেওয়া আছে? 5 মিনিট। কিন্তু খেয়াল করে দেখো, আমরা পাওয়ারে যখন এটা ইউজ করি তখন জানি আমরা সেকেন্ড ইউজ করি। ঠিক আছে, আমরা সবসময় মনে রাখবে বাই ডিফল্ট আমরা নর্মালি সেকেন্ডকে টাইম আকারে ইউজ করি। তো 5 মিনিট মানে কত সেকেন্ড? দেখো, 1 মিনিট মানে 60 সেকেন্ড, আর 5 মিনিট মানে 5 ইন্টু 60 সেকেন্ড। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? সো আমরা কী করবো? এর সঙ্গে 5 ইন্টু 60 আমরা অ্যাড করে দেবো, ব্যাস মিটে যাবে। ঠিক আছে, তো আমরা দেখতে পাচ্ছি 6 বারং 72, 5 দুগুণে 10। সো কী হচ্ছে এখানে? 720 আর 0। দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। সো এইটা আমাদের কারেক্ট অ্যান্সার হবে। দেখো, ইজিলি আমাদের অ্যান্সার বেরিয়ে গেল। পাওয়ার ইন্টু টাইম করলাম, পাওয়ার হচ্ছে আমাদের এইটা, আর টাইম হচ্ছে আমাদের এইটা। এটা আমাদের মিনিটে ছিল, একে আমরা সেকেন্ডে কনভার্ট করলাম, সব কটাকে ইন্টু করলাম, অ্যান্সার বের করলাম। একদম ইজি কোশ্চেন্স, 10 সেকেন্ডও সময় লাগবে না এগুলোকে সলভ করতে। ঠিক আছে, আমি বারবার বলবো, দেখো ফিজিক্সের অঙ্ক মানে যে সমাধান করতে সময় লাগবে এই ধারণা অনেকের মধ্যে থাকে, তা কিন্তু নয়। একটু যদি ঠিকঠাকভাবে পড়াশোনা করো, যদি তোমাদের যে বিভিন্ন যে ফর্মুলা আছে সেগুলো যদি একবার রিক্যাপ করো, রিভাইজ করো, তাহলে কিন্তু খুব টাইম লাগে না। ঠিক আছে, চলো নেক্সট পরেরটাতে। 3 দাগ দেখো, বলছে কোনো যন্ত্রের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট দ্বিগুণ করা হলে রোধ অপরিবর্তিত থাকে, অর্থাৎ রোধ চেঞ্জ হয় না। তো বলছে যে যন্ত্রটির দ্বারা খরচ হওয়া শক্তি কী? দেখো, শক্তি ইকুয়াল টু আমরা কী জানি? আমি একটু আগেই তোমাদের বলেছি, এনার্জি ইকুয়াল টু আমরা কী জানি? এনার্জি ইকুয়াল টু আমরা কী জানি? পাওয়ার ইন্টু টাইম। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? এবার এখানে একটা জিনিস ভালো করে বোঝো যে তোমাদের প্রথমে পাওয়ার ইন্টু টাইম এই ছিল। ঠিক আছে, প্রথমে পাওয়ার ইন্টু টাইম এই ছিল। ওকে, এবার কি বলছে? আর আমরা কী জানি? আমরা পাওয়ার সমান কী জানি? আমার পাওয়ার সমান জানি হচ্ছে ভি ইন্টু আই ইন্টু টি, কারণ এনার্জি রয়েছে না। পাওয়ার সমান এইটা, আর টি তো আগেই ছিল, এই আগে এটা ছিল। এখন কি বলেছে? বলেছে কারেন্ট দ্বিগুণ করা হচ্ছে। কি করা হচ্ছে? কারেন্ট তোমাদের দ্বিগুণ করা হচ্ছে এবং রোধকে অপরিবর্তিত রাখা হচ্ছে। আচ্ছা, এই ফর্মুলা অনুযায়ী আমরা এখানে করতে পারবো না, কারণ এখানে কারেন্ট আর রোধ দেওয়া আছে, কারেন্ট আর ভোল্ট দেওয়া নেই। তাহলে আমরা এই ফর্মুলা অনুযায়ী চলতাম। এখানে আমরা কি করব? পাওয়ারের অন্য যে ফর্মুলা আছে সেগুলোকে আমরা ইউজ করব। তুমি চাইলে হিটের ফর্মুলা ইউজ করেও করতে পারো, কারণ হিটও একটা টাইপের এনার্জি হয়। ঠিক আছে, তো আমরা এখানে কি করব? পাওয়ারের আরেকটা যে ফর্মুলা আছে সেটা ইউজ করব। সেটা কি বলে?
সেটা আমাদের বলে পাওয়ার ইকুয়াল টু হচ্ছে আই স্কোয়ার ইন্টু আর ইন্টু টি। এটা পাওয়ারের ফর্মুলা একটা, এইটা হচ্ছে পাওয়ারের ফর্মুলা, আর টি তো এইটি এখানে বসে গেছে, ঠিক আছে। এটা আগে ছিল, এখন কি হচ্ছে, এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে এই যে আই, এটা হয়ে গেছে দ্বিগুণ। মানে আগে ছিল আমাদের আই, এখন আই হয়ে গেছে 2i, অর্থাৎ দ্বিগুণ হয়ে গেছে। তাহলে ফর্মুলা তো সেম থাকবে, 2i এর হোল স্কোয়ার হয়ে যাবে। আই এর হোল স্কোয়ার হচ্ছিল কারণ আই ছিল, তাই এখানে কী হবে 2i এর হোল স্কোয়ার হবে ইন্টু আর ইন্টু টি, এই ঠিক আছে। এটা হচ্ছে আগের এনার্জি, এটা হচ্ছে এখনকার এনার্জি, এনার্জি 1 এনার্জি 2। তো এটা ইকুয়ালটা আমরা কী পাচ্ছি, আমরা পাচ্ছি 4i স্কোয়ার ইন্টু আর ইন্টু টি। তার মানে দেখো এই পার্টটা তো আগেও ছিল আই স্কোয়ার আর ইন্টু টি, এটা তো আই স্কোয়ার আর ইন্টু টি, কিন্তু দেখো এখন এনার্জি হয়ে গেছে আগের যেটা ছিল তার 4 গুণ। আগে এইটা ছিল, এখন দেখো ওর সঙ্গে 4টা গুণ হয়ে গেছে, তো মানে 4 গুণ হবে, তো কারেক্ট অ্যান্সার উইল বি সি। ঠিক আছে, এটাকে হিটের ফর্মুলা দিয়েও করা যায়। কীভাবে করা যায়, তোমরা জানো যে হিটের যে ফর্মুলা আসে সেটা কি আসে, হিট ইকুয়ালটা আমরা কী জানি, আমরা জানি যে আই স্কোয়ার আর ইন্টু টি। ঠিক আছে, হিটও একটা টাইপের এনার্জি, ওই জন্য ফর্মুলা সেম হবে। দেখো এনার্জির ফর্মুলা হিটের ফর্মুলা সেম। এটা কোথাকার হিট, তড়িৎ থেকে যে হিট তৈরি হয় তার ফর্মুলা হচ্ছে এইটা হয়। ঠিক আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি আগে এইটা ছিল, এখন আইটা 2i হয়ে গেছে, তাহলে 2i এর হোল স্কোয়ার দেবো ইন্টু আর ইন্টু টি দেবো। এখান থেকে কী আসছে দেখো 4i স্কোয়ার ইন্টু আর ইন্টু টি। তো ক্লিয়ারলি দেখতে পাচ্ছ আগে এইটা ছিল, এই দেখো এইটা, এখন তার দেখো 4 গুণ হয়ে গেছে, তো ডেফিনেটলি 4 গুণ হবে। এটা দিয়েও তুমি করতে পারো। ঠিক আছে, নেক্সট পরেরটা চলো। এই প্রশ্নটা তোমাদের গ্রেড 1-এ পড়েছে, টেকনিশিয়ানের। বলেছে যে নিম্নলিখিত কোনটি পরিবাহকের রোধকে প্রভাবিত করে এমন কারণগুলোর বিষয়ে সত্য, অর্থাৎ কোনটা সঠিক সেটা জিজ্ঞেস করেছে, সোজা কথা বলতে ঘুরিয়ে লিখেছে। তো ক্লিয়ারলি আমরা জানি যদি আমাদের টেম্পারেচার যদি বৃদ্ধি পায়, ঠিক আছে, তাহলে আমাদের কি বৃদ্ধি পায়, টেম্পারেচার যদি বৃদ্ধি পায় তাতে পিওর মেটাল যদি সেটা একদম শুদ্ধ ধাতু হয়, যদি সেটা শুদ্ধ ধাতু হয়, তাহলে তার রোধ, শুদ্ধ ধাতুর রোধ সেটা কী হবে, সেটাও বৃদ্ধি পাবে। টেম্পারেচার বৃদ্ধি পেলে শুদ্ধ ধাতুর রোধও বৃদ্ধি পায়। ঠিক আছে, তো কারেক্ট অ্যান্সার এটাই হবে যে অধিকাংশ ধাতুর ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধি পেলে রোধ বৃদ্ধি পায়। অ্যান্সার উইল বি সি, দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাপমাত্রা বৃদ্ধির সাথে রোধ কমে, এটা রং। তাপমাত্রা বৃদ্ধি পেলে রোধ বাড়ে কার, ধাতুগুলোর ক্ষেত্রে। তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে রোধ সর্বদা বৃদ্ধি পায়, সর্বদা কথাটা রং। কেন, কারণ দেখো যখন আমরা মিশ্র ধাতুর কথা বলছি, মানে অ্যালয়ের কথা বলছি, ঠিক আছে, মিশ্র ধাতু বা অ্যালয়ের কথা বলছি, তখন টেম্পারেচার বৃদ্ধিতে এদের কোনো পার্থক্য হয় না। ঠিক আছে, আর একই থাকে, প্রায় একই থাকে, আর কি থাকে, প্রায় একই থাকে। কখন, টেম্পারেচার বৃদ্ধি বা হ্রাসে এদের কোনো প্রভাব পড়ে না। তো মিশ্র ধাতু বা অ্যালয়ের ক্ষেত্রে আর কিন্তু মানে রোধ কিন্তু প্রায় একই থাকে। ঠিক আছে, কিন্তু অধিকাংশ ধাতুর ক্ষেত্রে আমরা দেখি টেম্পারেচার বৃদ্ধি পেলে রোধ বৃদ্ধি পায়, এবার অধিকাংশ ধাতুর ক্ষেত্রে রোধ বৃদ্ধি পেলে টেম্পারেচার অপরিবর্তিত থাকে, এটাও ভুল। সেই জন্য কারেক্ট অ্যান্সার এটা। কোন কোন জায়গায় কী কী ভুল হয়েছে সেগুলো আমি তোমাদের স্টেটমেন্টে দেখিয়ে দিয়েছি। তো সি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। ঠিক আছে, চলো নেক্সট পরেরটাতে। বলছে রোধ যদি আর ধ্রুবক হয়, অর্থাৎ ধ্রুবক মানে কি স্থির, রোধ যদি স্থির থাকে, ধ্রুবক শব্দ অর্থ কি স্থির, এবং ভোল্টেজ ভি যদি 3 গুণ হয়, তাহলে পাওয়ার কত বৃদ্ধি পাবে। দেখো পাওয়ারের যে ফর্মুলা আছে, 3 টাইপের ফর্মুলা আছে, আমি তোমাদের বলেছি। একটা ফর্মুলা পাওয়ার হচ্ছে ভি ইন্টু আই, ঠিক আছে, আর কিন্তু সময় নেই, ফলে এগুলো এইবারই মুখস্থ করে রাখো। আর একটা ফর্মুলা কি, সরি, আই স্কোয়ার, জাস্ট আই স্কোয়ার ইন্টু আর। আর একটা ফর্মুলা কি পাওয়ারের, সেটা হচ্ছে ভি স্কোয়ার বাই আর। দেখো ভি ইন্টু আই যখন হবে তখন ডাইরেক্ট গুণ হচ্ছে, আই স্কোয়ারের যখন যাচ্ছে তখন আয়ের সঙ্গে গেলে আর এর ক্ষেত্রে কী হচ্ছে, আই স্কোয়ার ইন্টু আর হচ্ছে, কিন্তু যখন সেটা ভি এর সঙ্গে যাচ্ছে তখন আর নিচে চলে যাচ্ছে। এইটা এইভাবে মনে রাখতে পারো। মনে যদি না থাকে, ভি আর আই হলে ডাইরেক্ট ইন্টু হবে, আয়ের সঙ্গে হলেও স্কোয়ার হয়ে ডাইরেক্ট ইন্টু হবে, আর ভি এর সঙ্গে হলে আর নিচে চলে যাবে কিন্তু ভি এর স্কোয়ার হবে। ঠিক আছে, এভাবে মনে রাখতে পারো। একটা জিনিস খেয়াল করে দেখবে, এটা তোমরা জানো কি না জানি না, যখন আমরা ভিকে কনস্ট্যান্ট রাখছি তখন পি এর সঙ্গে আর এর সম্পর্ক ব্যস্তানুপাতিক, যখন আমরা আইকে কনস্ট্যান্ট রাখছি তখন পি এর সঙ্গে আর এর সম্পর্ক সমানুপাতিক হবে। এটা মনে রাখবে। ঠিক আছে, তো চলো আসছে, আমাদের অঙ্ক আছে এর ওপরে, সেগুলো তোমাদের করাবো। টেকনিশিয়ান গ্রেড 1-এর প্রশ্ন। তো পি এর মান আমরা কি জানি, যে ভি স্কোয়ার বাই আর। ঠিক আছে, পি এর মান আমরা কি জানি, ভি স্কোয়ার বাই আর। ক্লিয়ার হয়েছে আশা করি। এইটা আমরা পি এর মান জানি, পি এর মান কী জানি আমরা, ভি স্কোয়ার বাই আর। এবার এখানে কি হচ্ছে, এখানে বলছে যে ভি 3 গুণ করা হয়েছে। ঠিক আছে, আগে এইটা ছিল, আগে কি ছিল, আগে এইটা ছিল,
P1 পাওয়ার 1 প্রাথমিকভাবে এটা ছিল, পরে কি হয়েছে ভি এর ভ্যালু 3 গুণ করা হয়েছে, ঠিক আছে। তো আর আমাদের সেম টু সেম আছে, দেখো আর আমাদের কী আছে সেম আছে, এখানে বলেছে না আর স্থির আছে, তাহলে এখানে কী হচ্ছে 9 ভি স্কোয়ার বাই আর হয়ে যাচ্ছে। দেখো এই পার্টটা তো আগেই ছিল, দিস পার্ট এই পার্টটা তো আগেই ছিল, এই যে এই পার্টটা আগেই ছিল, কিন্তু এখন তার সঙ্গে 9 গুণ হয়ে গেছে, তার মানে আগে যা ছিল তার সঙ্গে 9 গুণ হয়ে যাবে, তাহলে অ্যান্সার উড বি বি। ঠিক আছে, চলো পরেরটাতে কি বলেছে দেখো, বলেছে যে দুটো রোধ আছে R1 এবং R2, R1 এর মান হচ্ছে 10 ওহম, এটা তোমাদের বেসিক্যালি ওহমে যাবে, জাস্ট এ মিনিট। হ্যাঁ চলো, তো কি বলেছে যে তোমাদের দুটো রোধ আছে, একটা হচ্ছে R1 10 ওহম আছে আর R2 20 ওহম আছে, একটি 12 ভোল্টের ব্যাটারির সাথে সিরিজে যুক্ত করা আছে। কি করা আছে সিরিজে, তার মানে কি একটা ভোল্ট আছে, মানে সরি ওহম আছে, সেটা হচ্ছে 10 ওহম, আর একটা রোধ আছে সেটা হচ্ছে আমাদের 20 ওহম, এই দুটোকে কী করা হয়েছে সিরিজে যুক্ত করা আছে। আর যে ব্যাটারির সাথে কানেকশান করানো আছে সেটা তোমাদের কত, সেটা হচ্ছে আমাদের 10 ভোল্টের ব্যাটারি, না কি বলেছে, হ্যাঁ 12 ভোল্টের ব্যাটারি, সরি 12 ভোল্টের ব্যাটারি। তো কি বলেছে R2 এর ওপর ভোল্টেজ কত হবে সেটা জিজ্ঞেস করেছে। দেখো আমরা একটা জিনিস জানি যে এটা আমাদের কিসে আছে, সিরিজ সার্কিটিংয়ে আছে, মানে শ্রেণী বর্তনীতে আছে। আর শ্রেণী বর্তনীতে আমরা একটা জিনিস খুব ভালো করে জানি যে আই হচ্ছে সেম হয়, অর্থাৎ এখানে আই যদি আই হয় এখানেও আই, তবে আই হবে, অর্থাৎ দুটো রোধের মধ্যে দিয়ে আই সেম টু সেম যাবে, ঠিক আছে, দুটো রোধের মধ্যে দিয়ে কী হবে আই সেম টু সেম যাবে, ঠিক আছে। তার মানে ভালো করে বুঝবে যখন আই সেম, দেখো আমরা ভি ইকুয়াল টু আই আর পড়ি না, আমরা ভি ইকুয়াল টু কী পড়ি আই আর, এবার তুমি যদি আইকে যদি কনস্ট্যান্ট করে দাও তার মানে ভি সমানুপাতিক হচ্ছে আর এর সাথে, দেখো ভালো করে ভি ইকুয়াল টু আই, এটাই তো ওহমের সূত্র, তো এর ওপর বেস করেই আসে না, ওহমের সূত্র এর ওপর বেস করেই আসে যে ভি ইকুয়াল টু আই আর, তো আইকে যদি তুমি কনস্ট্যান্ট করে দাও তাহলে ভি এর মান আর এর সমানুপাতিক হয়ে যাচ্ছে, তার মানে কি যার আর বেশি তার ভিও বেশি হবে, তার মানে যে হারে আর আছে সেম হারে ভি এর মানও হবে। তো R1 ইজ টু R2 এর মান কী আছে, R1 ইজ টু R2 এর মান কী আছে 10 ইজ টু 20 আছে, কারগুলি করলে কী পাচ্ছি আমরা 1 ইজ টু 2, ঠিক আছে 1 ইজ টু 2, তার মানে V1 যদি এটাকে V1 এটাকে V2 ধরি তাহলে V1 ইজ টু V2 এর মানও আমাদের 1 ইজ টু 2ই দাঁড়াবে। যদি কারোর মাথায় না ঢোকে মগজস্থ না হয় তা আমাদের বেসিক ক্লিয়ার নেই, তবু আমি আরেকবার বেসিকটা বলেও দিচ্ছি। যখন সার্কিটিং এরকমভাবে থাকে অর্থাৎ পরপর থাকে, ধরো এই একটা সার্কিট, মানে সরি রোধ এ একটা রোধ এ একটা রোধ, এগুলো সব গোল্লাগুলো সব রোধ, এটা R1 R2, ঠিক আছে, এটা R3, এটা R4, এরকমভাবে রোধগুলো আছে। এই ধরনের সার্কিটিংকে বলা হয় শ্রেণী সার্কিটিং, মানে কি পরপর 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 যুক্ত আছে, ঠিক আছে। আরেক ধরনের সার্কিটিং সমান্তরাল সার্কিটিং, যেখানে আমরা আপ ডাউনে যুক্ত হতে দেখি, মানে এখানে একটা রোধ আছে, তার নিচে আর একটা এরকম রোধ আছে, তার নিচে আরেকটা এরকম রোধ আছে, এগুলোকে আমরা বলি সমান্তরাল বর্তনীতে রোধ যুক্ত হয়েছে, ঠিক আছে, যাদের বেসিক ক্লিয়ার নেই তাদের জন্য। এবার দেখো একটা জিনিস ভালো করে বুঝবে, এবার এখানে ভোল্ট মানে ব্যাটারি যেটা হচ্ছে ব্যাটারি সাইন, ব্যাটারি সাইনে কি একটা বড় দাগ দেওয়া হয় যেটা প্লাস, সরি একটা বড় দাগ দেওয়া হয় যেটা প্লাস, একটা ছোটো দাগ দেওয়া হয় যেটা হচ্ছে মাইনাস, এইভাবে ব্যাটারিকে ডিনোট করা হয়। এবং আমরা এখানে কত দিয়েছে তার ভোল্ট 12 ভোল্ট দিয়েছে, ক্লিয়ার হয়েছে আশা করি এইটুকু। এবার দেখো আমরা জানি যে শ্রেণী বর্তনী যদি হয়, যদি কেউ না জেনে থাকো এই ইনফরমেশনটা এখান থেকে নিয়ে নাও, যে শ্রেণী বর্তনীতে আমরা কি জানি আই হচ্ছে কনস্ট্যান্ট থাকে, মানে এর মধ্যে দিয়ে যে পরিমাণ কারেন্ট যাবে এর মধ্যে দিয়ে সেম পরিমাণ কারেন্ট যাবে, আই মানে হচ্ছে কারেন্ট, আই মানে কি কারেন্ট, ঠিক আছে। তো আই যখন কনস্ট্যান্ট তাও মানে স্থির, তার মানে ভোল্ট আর রোধ সমানুপাতিক হয়ে যাবে, তার মানে কি রোধ যা আছে ভোল্ট তাই আসবে। তো রোধের যদি অনুপাত এই আর এই হয়, ভোল্টের অনুপাত এই আর এই হবে, ঠিক আছে। তার মানে রোধের অনুপাত তোমাদের এই আর এই, তাহলে ভোল্টের অনুপাত তোমাদের এই আর এই হবে, ঠিক আছে। টোটাল ভোল্ট কত 12 ভোল্ট, আমরা ভোল্ট কত পাচ্ছি 1 ইউনিট প্লাস 2 ইউনিট 3 ইউনিট আমরা ভোল্ট পাচ্ছি, ঠিক আছে। তো 3 ইউনিটের ভ্যালু পয়েন্ট টু বি নোটেড, 3 ইউনিটের ভ্যালু হচ্ছে তোমাদের 12 ভোল্ট, তাহলে তুমি বলো 1 ইউনিটের ভ্যালু কত হবে 4 ভোল্ট, 2 ইউনিটের ভ্যালু কত হবে 8 ভোল্ট, টোটাল মিলে 12 ভোল্ট হচ্ছে, 4 ভোল্ট প্লাস 8 ভোল্ট 12 ভোল্ট, ইয়েস 12 ভোল্ট হচ্ছে। তোমাকে কি জিজ্ঞেস করেছে রোধ 2 এর মধ্যে দিয়ে কতটা ভোল্ট যাবে, 8 ভোল্ট যাবে। তো দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। এটা আমি জাস্ট বোঝালাম, এটাও 10 সেকেন্ডে করে ফেলা যায়, ঠিক আছে, কোনো কিছু না করেই করে ফেলা যায়। সিম্পলি আমরা দেখবো এটা হচ্ছে 1:2, তার মানে 3 ইউনিটের ভ্যালু 12, তার মানে এখানে 1 ইউনিটের ভ্যালু হবে 4,
এখানে 8 ইউনিটের 2 ইউনিটের ভ্যালু হবে তোমাদের 8, ব্যাস বেরিয়ে যাবে। আবার বলেছি কীভাবে করলাম, সেই সিরিজ সার্কিটিং দেখব আর এদের মধ্যে অনুপাত নেব 1:2, আর টোটাল আমরা দেখছি 1:2 মানে 1 + 2 মানে 3, তো 3 ইউনিটের ভ্যালু যদি 12 হয় তাহলে 10 মানে 1 ইউনিটের ভ্যালু হবে 4 আর 2 ইউনিটের ভ্যালু হবে তোমাদের 8। এখান থেকে আমরা ডাইরেক্ট বার করতে পারি। ঠিক আছে, নেক্সট পরেরটাতে কি বলেছে দেখো, বলেছে R1 R2 আর R3 একটার মান হচ্ছে তোমাদের 2 ওহম, একটার মান হচ্ছে তোমাদের 3 ওহম, আর একটার মান হচ্ছে তোমাদের 6 ওহম। 2, 3 এবং 6 এরা কিসে আছে, সমান্তরাল বর্তনীতে আছে। একটু আগে বললাম যে প্যারালাল সার্কিটিং বা সমান্তরাল বর্তনীতে আমরা এরকম আপ ডাউনে অর্থাৎ এইভাবে আমরা কী পাই, রোধগুলোকে পাই। ঠিক আছে, এবার এগুলোকে যখন আমরা যোগ করি এগুলোকে উল্টো যোগ করি, অর্থাৎ 1/2 + 1/3 + 1/6 করলে আমরা কত পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি 6/6 মানে 1 ওহম আমরা পাবো। ওহম হচ্ছে রোধের ইউনিট। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? তো আমরা কী পাচ্ছি এখান থেকে, ওভারঅল রোধ কী পাচ্ছি আমরা, 1 ওহম পাচ্ছি। এবার তোমাদের বলেছে যে 10 ভোল্ট ব্যাটারির সাথে যুক্ত আছে। ঠিক আছে, আর আমরা কি জানি, আমরা জানি হচ্ছে V = কি, I × R, এটা আমরা জানি, V = I × R, এটা আমরা জানি। তো কী জিজ্ঞেস করেছে, সার্কিটের কার্যকরী রোধ কত, এই যে বেরিয়ে গেছে, এইটা হচ্ছে সার্কিটের কার্যকরী রোধ। ঠিক আছে, তো এই দুটো তো হবেই না অ্যান্সার, এইটা অথবা এইটা, এই দুটোর মধ্যে যে কোনো একটা অ্যান্সার হবে। ঠিক আছে, আর আমাদের কী বার করতে বলেছে, কারেন্ট বার করতে বলেছে, I বার করতে বলেছে। তো ভোল্ট কত আমাদের 10, I বার করতে বলেছে। আর R ইকুইভ্যালেন্ট আমাদের কত বেরিয়েছে, R ইকুইভ্যালেন্ট আমাদের বেরিয়েছে, ইকুইভ্যালেন্ট মানে টোটাল, এটাই হচ্ছে R ইকুইভ্যালেন্ট। এই R ই দেওয়া রয়েছে না, ই শব্দ অর্থ ইকুইভ্যালেন্ট মানে টোটাল রোধ। ঠিক আছে, এর কত হবে 1। ঠিক আছে, এটাতে এটা দিয়ে কাটলে আমাদের 10ই হয়, তার মানে আয়ের যে মান দাঁড়াবে সেটা হচ্ছে 10 অ্যাম্পিয়ার দাঁড়াবে, অর্থাৎ লাস্ট অপশান আমাদের কারেক্ট হবে, এটা আমাদের রং। ঠিক আছে, এটা আমাদের কারেক্ট অ্যান্সার। এটা টেকনিশিয়ান গ্রেড 1-এর প্রশ্ন 2024-এর। মানে অ্যাকচুয়ালি একটা প্রশ্ন আমি চেক করছিলাম, সেখান থেকে দেখলাম অনেকগুলো প্রশ্ন পেয়ে গেছি, সব নিয়ে নিয়েছি। টোটাল 7টা প্রশ্ন ছিল, একটাই শিফট থেকে ছিল। ঠিক আছে, চলো পরেরটা কি বলেছে দেখো। আচ্ছা, এটা তো রেকর্ডেড ভিডিও, তো তোমরা একটা কাজ করতে পারো, ভিডিও পজ করবে, আগে নিজে ট্রাই করবে, তারপর আমার সলিউশন দেখবে। প্রত্যেকটা যখনই আমি একটা করে নতুন কোশ্চেন্স খুলছি, সঙ্গে সঙ্গে ভিডিওকে পজ করে দাও, নিজে খাতা কলম বার করো, করে ফেলো, তারপর আমার সলিউশন দেখো, দেখো ম্যাচ করছে কিনা। আর যদি ম্যাচ করে প্রত্যেকটা একটা লাইক ঠোকো, আর নিচে বলো স্যার সব কটা হয়েছে। ভীষণ খুশি হয়, বিশেষ করে যখন সব কোশ্চেন্স তোমরা পারো। ঠিক আছে, রিয়েলি খুশি হয় খুব। আর আমি জানি আমার স্টুডেন্টরা সব কোশ্চেন্সই পারে, কারণ আমি 2018 থেকে পড়াচ্ছি, এরা পুরো স্টুডেন্ট, তারা ডেফিনেটলি গুলে খেয়ে ফেলেছে এগুলোকে। কী বলছে দেখো, যদি একটি কনভার্জিং লেন্সের পাওয়ার 4.5 ডায়োপ্টার হয় এবং ডাইভার্জিং লেন্সের পাওয়ার 3 ডায়োপ্টার হয়, তাহলে এই দুটি লেন্স একসাথে রাখলে কম্বিনেশনের মোট পাওয়ার কত হবে। ঠিক আছে, অ্যান্সার দাও, অ্যান্সার দাও। যদি একটি কনভার্জিং লেন্সের পাওয়ার 4.5 ডায়োপ্টার হয় এবং ডাইভার্জিং লেন্সের পাওয়ার 3 ডায়োপ্টার হয়, তাহলে এই দুটি লেন্স একসাথে রাখলে কম্বিনেশনের মোট পাওয়ার কত হবে। ঠিক আছে, চলো অ্যান্সার দাও। ভেরি ইজি কোশ্চেন্স, টাফ কিছু নয়। এটা তোমাদের টেকনিশিয়ান গ্রেড 3 থেকে তোলা হয়েছে। তো ক্লিয়ারলি তুমি দেখতে পাচ্ছ কনভার্জিং লেন্স কাকে বলা হয়, এই হচ্ছে কনভার্জিং লেন্স, দিস ইজ কনভার্জিং লেন্স। ঠিক আছে, এখানে যখন কোনো সূর্যরশ্মি পড়বে তখন এটা কি করবে, লেন্স কি করবে, দুটো লাইটকে এখানে কি করবে, এক জায়গায় করে দেবে। আর দেখতে পাচ্ছ এটা রাইট সাইডে উৎপন্ন হচ্ছে, তার মানে কনভার্জিং লেন্সের ক্ষেত্রে, কনভার্জিং মানে কি একটা বিন্দুতে পরিণত করে, যে লেন্স কোনো আলোকরশ্মি আগত আলোকরশ্মিকে কী করবে, একটা বিন্দুতে পরিণত করবে, তাকে বলা হয় কনভার্জিং। কনভার্জিং শব্দের অর্থ হচ্ছে অভিসারী। ঠিক আছে, তো এদের যে পাওয়ার হয়, ডায়োপ্টার হয়, সেটা হচ্ছে 4.5 এবং 4.5 প্লাসেই থাকবে। কিসে থাকবে, প্লাসেই থাকবে। কেন, কারণ রাইট সাইডে, লেন্সের রাইট সাইডে কোনো জিনিস উৎপন্ন হলে সেটা প্লাস হয়, লেফট সাইডে কোনো জিনিস উৎপন্ন হলে সেটা নেগেটিভ হয়। ঠিক আছে, আর ডাইভার্জিং কাকে বলা হয়, এই হচ্ছে ডাইভার্জিং লেন্স, এই। ঠিক আছে, এই হচ্ছে কি, এই হচ্ছে এরা ডাইভার্জিং লেন্স। ঠিক আছে, তো ডাইভার্জিং কেন, কারণ এরা এদের মধ্যে দিয়ে যখন আলোকরশ্মি যায় তখন এরা নানা দিকে কি করে, ছিটকে বেরিয়ে যায়। ঠিক আছে, নানা দিকে ছিটকে বেরিয়ে যায়। আর আমরা জানি এদের ক্ষেত্রে, এই ডাইভার্জিং লেন্সের ক্ষেত্রে আমাদের যে ফোকাস দৈর্ঘ্য হয়, ঠিক আছে, সেটা এদিকে অবস্থান করে, কোন দিকে, নেগেটিভ দিকে অবস্থান করে। তার মানে এর যে ডায়োপ্টার হবে সেটা নেগেটিভ হবে, তো -3 দাঁড়াবো। তো এই দুটোর যোগফল আমাদের বার করতে বলেছে। তো মাইনাস প্লাসে যোগ করলে আমরা কি জানি, প্লাসেরটা নেই, তো 1.5 ডায়োপ্টার উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, কারণ বড়টা আমাদের প্লাসে আছে, তো দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। পরেরটা চলো, 9 দাগ, এটাও টেকনিশিয়ান গ্রেড 3 এর প্রশ্ন। বলেছে একটি সার্কিটে 1200 কুলম্ব চার্জ আছে, 2 মিনিটে প্রবাহিত হয়, তাহলে ওই সার্কিটে
অ্যাম্পিয়ার কত হবে সেটা তোমাদের বার করতে বলেছে। একদম ইজি প্রশ্ন। কি করব আমরা জানি অ্যাম্পিয়ার ইকুয়াল টু কুলম বাই সেকেন্ড। তো ব্যাস হয়ে গেল, খতম। আর কি আর কিছু আছে এর মধ্যে? দেখে নাও, অ্যাম্পিয়ার ইকুয়াল টু কী জানি আমরা, কুলম বাই সেকেন্ড। 1 সেকেন্ডে কতটা কুলম চার্জ প্রবাহিত হচ্ছে তাকে আমরা অ্যাম্পিয়ার বলি। তো কুলম আমাদের কত, 1200। কিন্তু দেখো নিচে সেকেন্ড নেই, এখানে 2 মিনিট দেওয়া রয়েছে। তো 2 মিনিটকে সেকেন্ডে কনভার্ট করা কি হাতি করা ব্যাপার? 120। তো বাই 120 সেকেন্ড কাটাকুটি করলে কী আসবে আমাদের, 10 অ্যাম্পিয়ার। ঠিক আছে, পরেরটায় চলো। সরি ফর দ্যাট, যে আমি অপশানটা হটাইনি, সরি, পরে হটিয়ে দেবো। তো কী বলছে থাকে, একটি রেজিস্টার যার মান হচ্ছে এত, সেটি 10 ভোল্ট ব্যাটারির সাথে সংযোগ করা আছে। তো শক্তি পি এবং 1 মিনিটে উৎপন্ন হওয়া হিট ইকুয়াল টু কত সেটা তোমাদের বার করতে বলেছে। তো দেখো এখানে কী দেওয়া আছে আগে দেখতে হবে। রোধ দেওয়া আছে আর ভোল্ট দেওয়া আছে। তো পি ইকুয়াল টু আমরা কী জানি, ভি স্কোয়ার বাই আর। একটু আগে 3টে ফর্মুলা লিখেছিলাম, তার মধ্যে একটা ফর্মুলা এটা ছিল। ঠিক আছে, তো ভি স্কোয়ার মানে কি, ভি স্কোয়ার মানে হচ্ছে তোমাদের 10 ইন্টু 10। ঠিক আছে, আর রোধ কত আছে, সেও 10 আছে। তো 10 কাটলে আমরা কী পাচ্ছি, 10 এত ওয়াট। তো পি এর মান এত ওয়াট। তো দুটো অপশানে আছে, এই দুটো একটাই অপশানে আছে। তো এটাই আমাদের কারেক্ট অ্যান্সার হবে। পরেরটা চেক করার দরকার নেই। আর যদি পরেরটা চেক করতে যাও, হিট ইকুয়াল টু কী জানি, আমরা জানি আই স্কোয়ার আর ইন্টু টি। কিন্তু এই ফর্মুলা আমরা ইউজ এখানে করবো না। কেন করবো না? কারণ দেখো, আমি যদি আই স্কোয়ার বার না করি তাহলে আমরা এখানে হিটের ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো না। ঠিক আছে, ভালো করে বোঝো একটা জিনিস, আবারও বোঝো, বারবার বলছি শোনো। অনেকেই কী করবে, হিটের ডাইরেক্ট ফর্মুলা যেটা আছে সেটা ব্যবহার করবে। কারণ আমরা জানি তড়িতের চ্যাপ্টায় তড়িৎ আমাদের হিট দেয়। কীভাবে? তুমি যদি একটা ইলেকট্রিক ইস্ত্রিকে বা হিটারকে তুমি যখন প্লাগ ইন করছো এবং যখন সুইচ মারছো তখন সেটা গরম হয়ে যাচ্ছে, তাই না? ইস্ত্রি তো সবার বাড়িতে আছে, হিটার না থাকুক। তাহলে বুঝতে পারছো আশা করি। শুধু তাই না, তুমি যে মশা জ্বালানির যে ধূপগুলো দাও ওগুলো একটা টাইপের হিটারই হয়। দেখবে ওই বিভিন্ন যে কোম্পানির পাওয়া যায় ওর মধ্যে তুমি যদি গুড নাইট বা ইত্যাদি যদি ঢুকিয়ে দাও, দিয়ে তুমি কয়েলে বসিয়ে দেখবে ওটা গরম হয়ে যায়, তার থেকে ধোঁয়া বেরোয়, তখন ওটা এক টাইপের হিটারই হয়। তার মানে ইলেকট্রিক দিয়ে আমরা হিটকে জেনারেট করতে পারি। একে বলা হয় তড়িতের তাপীয় প্রভাব। ঠিক আছে, এটা চ্যাপ্টার আছে, আমি করিয়ে দিয়েছি তোমাদের, পেরেও করেছি, ফ্রিতেও বহুবার করানো আছে। তড়িতের তাপীয় প্রভাব, সেখানে আমরা কী দেখতে পাই যে কারেন্ট থেকে কীভাবে হিট প্রোভাইড হচ্ছে। ঠিক আছে, আর তার ফর্মুলা হয়, ডাইরেক্ট ফর্মুলা হয় এইটা। কিন্তু এই ফর্মুলা আমরা অ্যাপ্লাই করলে আমাদের এখানে আই বার করতে হবে। কিন্তু আমার সময় কম ভাই। ঠিক আছে, সময় কম। কেন কম? কারণ পরীক্ষা হলে গিয়ে আমি এই সময় পাবো না, আমার সময় তো কম পরীক্ষা হলে। তো আমি কী করবো, আমি ডাইরেক্ট ফর্মুলা ইউজ করবো। সেটা কি? সেটা হচ্ছে আমরা জানি হিট তো একটা টাইপের এনার্জি হয় রে বাবা। তখন এনার্জির ফর্মুলা, হিটের ফর্মুলা সেম, একটু আগে তোমাদের বলেছি। তো পি ইন্টু টাইম করে দাও, ব্যাস বেরিয়ে যাবে। তো পি কত আমাদের, 10 ওয়াট। টাইম কত, টাইম কিন্তু সেকেন্ডে থাকে, এটা মাথায় রাখবে অলওয়েজ। যে টাইম, তুমি এমনি ফিজিক্সে যখন অঙ্ক করবে বুঝবে টাইম অলওয়েজ সেকেন্ডেই থাকে। যদি বলে দেওয়া না হয় টাইম বাই ডিফল্ট সেকেন্ডে ইউজ করবে। ঠিক আছে, তো এখানে 1 মিনিট বলেছে, 1 মিনিট মানে কত, 60 সেকেন্ড। ঠিক আছে, তো ইন্টু 60, তাহলে অ্যান্সার কী হবে আমাদের, 600 জুল। দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। এই যে, ঠিক আছে, তাহলে এখান থেকে কী শিখলে, এই প্রশ্নটা থেকে, প্রশ্নটা সোজা কী শিখলে, যে সবসময় হিট বলে দেওয়া হলেই আমরা যে হিটের ফর্মুলা ইউজ করতে হবে তার কোনো মানে নেই। হিট হচ্ছে এনার্জি, তার মানে পাওয়ারের সঙ্গে টাইমকে গুণ করলে আমরা হিটের যা সূত্র ইউজ করলে যে অ্যান্সার পাবো একই অ্যান্সার এখানেও পাবো। পরেরটা কী বলছে দেখো, একটি ইলেকট্রিক বাল্ব 200 ভোল্ট জেনারেটরের সাথে সংযুক্ত। ঠিক আছে, এবং বাল্বের কারেন্ট হচ্ছে 0.1 অ্যাম্পিয়ার। বাল্বের শক্তি কতটা, অর্থাৎ এনার্জি জিজ্ঞেস করেছে না। দেখো অনেক সময় রেল কী করে, বাংলায় তো শক্তি লেখে, ঠিক আছে, কিন্তু ইংলিশে দিয়ে দেয় ওয়াট। বাংলায় শক্তি লেখে কিন্তু ইংলিশে ওয়াট দিয়ে দেয়। এর কারণ হচ্ছে বাই ডিফল্ট পাওয়ার শব্দটার ইংলিশ হচ্ছে পাওয়ার, বাংলায় সেটাকে আমরা শক্তি বলি। তোর পাওয়ার দেখাচ্ছিস মানে তোর কতটা শক্তি আছে দেখাচ্ছিস, ওই জন্য গুগল দিয়ে ট্রান্সলেট করলে বাই ডিফল্ট ওটা শক্তি নিয়ে নেয়। তোমরা খেয়াল রাখবে, কোশ্চেন্স দেখেই উত্তর করতে যাবে না, একবার অপশানে চেক করে নেবে সব ওয়াট আছে কিনা। ওয়াট থাকা মানে কিন্তু পাওয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করতে বলছে, শক্তির ফর্মুলা নয়, অর্থাৎ এনার্জির ফর্মুলা নয়। ক্লিয়ার? আমরা বাই ডিফল্ট যাই বলি না কেন, ফিজিক্সে কিন্তু শক্তি আর পাওয়ার আলাদা। ঠিক আছে, এনার্জির পাওয়ার আলাদা। চলো অ্যান্সার দেখে নাও। অ্যান্সার কী বলছে, দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো বলছে ইলেকট্রিক বাল্ব 200 ভোল্ট জেনারেটরের সাথে যুক্ত এবং বাল্বের কারেন্ট হচ্ছে 0.1 অ্যাম্পিয়ার। তাহলে বাল্বের শক্তি কত সেটা তোমাদের জিজ্ঞেস করেছে। ঠিক আছে, অর্থাৎ এখানে বেসিক্যালি শক্তি জিজ্ঞেস করেছে অ্যাকচুয়ালি ক্ষমতা কতটা। তো কী কী দেওয়া রয়েছে, ভোল্ট দেওয়া রয়েছে, অ্যাম্পিয়ার দেওয়া রয়েছে। তো ঠেকাইকে পাওয়ার ইকুয়াল টু ভি ইন্টু আই। তো ব্যাস হয়ে গেল, 200 ইন্টু 0.1, অ্যান্সার হবে কত, 20 ওয়াট। চলো পরেরটা দেখো, কত সুন্দর প্রশ্ন। এখানে অপশানগুলো ছিল বাট আমি খেয়াল করলাম না যে এটা তোমাদের ব্লু মানে গ্রিন করে দেয়। ঠিক আছে, তা আমি তোমাদের অ্যান্সারগুলো রেখে দিচ্ছি।
গ্রিনটাই অ্যান্সার হবে। কেন অ্যান্সার হবে সেটা বলে দিই, দেখো এখানে এইভাবে ব্যাখ্যা করে দিচ্ছি, ঠিক আছে। তো বলছে প্যারালাল সার্কিটে যদি একটি রেজিস্টার R1 সরিয়ে ফেলা হয় তাহলে সার্কিটের মোট রেজিস্ট্যান্স কী হবে। এখানে বলেছে ডিক্রিজ হবে, এখানে বলেছে তোমাদের ডিক্রিজ হবে মানে কমে, 0 হয়ে যাবে, বাড়বে, আর এটা বলেছে একই থাকবে, ঠিক আছে। এটা টেকনিশিয়ান গ্রেড 1-এর প্রশ্ন, অ্যান্সার দাও। ইজি কোশ্চেন্স, টেকনিশিয়ান গ্রেড 1 বলে মানে ঘাবড়ানোর কিছু নেই, সেই লেভেলের প্রশ্নগুলো আমি বাদই দিয়েছি, ঠিক আছে। সার্কিটের ড্রয়িংয়ের যে প্রশ্ন ছিল সেসব বাদ দিয়েছি আমি তোমাদের, আরও অনেক প্রশ্ন ছিল আমি বাদ দিয়েছি, ঠিক আছে। যেই বেরিয়েছে দেখছি যেই জন্য কী করতে পারি। তো বলছে প্যারালাল সার্কিটে যদি একটি রেজিস্টার R1 হয় তাহলে সার্কিটের মোট রেজিস্ট্যান্স কী হবে যদি সরিয়ে ফেলা হয়। দেখো দুটো রেজিস্ট্যান্স ধরো সাপোজ ছিল, একটা হচ্ছে R1, একটা হচ্ছে R2, ঠিক আছে ছিল। মনে রাখবে প্যারালাল সার্কিটিংয়ে ওভারঅল যে রেজিস্ট্যান্স বেরোবে মানে রেজিস্ট্যান্স ইকুইভ্যালেন্ট মানে টোটাল, এটাকে রেজিস্ট্যান্স ইকুইভ্যালেন্ট বলতে পারো বা রেজিস্ট্যান্স টোটাল বলতে পারো। সেটা যেটা বেরোবে এই রেজিস্ট্যান্স টোটাল কিন্তু অলওয়েজ মনে রাখবে R1-এর থেকেও কম হবে এবং রেজিস্ট্যান্স টোটাল কিন্তু R2-এর থেকেও কম হবে। কত হবে বলা যাচ্ছে না, কিন্তু ডেফিনেটলি R1-এর থেকে এটা কম হবে, R2-এর থেকে এটা কম হবে, এটা অলওয়েজ মাথায় রাখবে। যখন প্যারালাল সার্কিটিং তুমি ব্যবহার করছো এবং যখন ইন্ডিভিজুয়াল রোধ তোমার R1 আর R2 আছে, তখন এদের কম্বিনেশানে এদেরকে উল্টো করে যোগ করলে, অনন্যক করে যোগ করলে যে রেজাল্ট আসবে সেটা অলওয়েজ মাথায় রাখবে যে এই যে R টোটাল ধরো রেজাল্ট এলো, তাহলে এটা কিন্তু এর থেকেও কম হবে, এর থেকেও কম হবে, মানে গিভেন রেজিস্ট্যান্সগুলোর থেকে টোটাল রেজিস্ট্যান্স কম আসে প্যারালালে। কি বললাম, গিভেন রেজিস্ট্যান্স, ধরো এক্স একটা রেজিস্ট্যান্স আছে, ওয়াই একটা রেজিস্ট্যান্স আছে, জেড একটা রেজিস্ট্যান্স আছে, এদের কম্বিনেশন করা হলো এবং দেখা গেল প্যারালালে যুক্ত করলে দেখা গেল এদের যে রেজিস্ট্যান্স এলো মানে আর টোটাল এলো বা আর ই এলো, সেটা কী হলো, সেটা হলো এ। তাহলে মনে রাখবি এ কিন্তু এক্সের থেকেও কম হবে, এ কিন্তু ওয়াইয়ের থেকেও কম হবে, এ কিন্তু জেডের থেকেও কম হয়, মানে এদের কম্বিনেশনে যে রেজিস্ট্যান্স হয় সেটা অ্যাকচুয়ালি কী হয়, এদের প্রত্যেকটার থেকে কম আসে। তার মানে যদি এদের থেকে একটাকে তুমি বের করে দাও, একটাকে যদি তুমি বের করে দাও, পয়েন্ট টু বি নোটেড, কোনো একটাকে যদি বের করে দাও তাহলে মনে রাখবে রেজিস্ট্যান্স বেড়ে যায়, কারণ এটাকে রাখলে কম আসছিল, প্রত্যেকটা থেকে কম আসছিল, কিন্তু যখন একটাকে তুমি রিমুভ করে দেবে, এখান থেকে এটাকে রিমুভ করো, এটাকে রিমুভ করো, তাহলে মনে রাখবে এদের কম্বিনেশনে যে আবার রেজিস্ট্যান্স তৈরি হবে সেটা আগে যা রেজিস্ট্যান্স এসেছে তার থেকে বেড়ে যাবে, তার থেকে কী হবে, তার থেকে বেড়ে যাবে, পয়েন্ট টু বি নোটেড, কী হবে, তার থেকে বেড়ে যাবে। তো কারেক্ট অ্যান্সার উইল বি দিস। এটাকে একটা অঙ্ক কষে তোমাদের দেখায়। সাপোজ চলো ধরি আমরা যে R1 আমরা নিয়েছিলাম 5 ওহম আর R2 আমরা নিয়েছিলাম ধরো 6 ওহম, ঠিক আছে, এই আমরা নিয়েছিলাম। তাহলে 1/5 প্লাস 1/6 কত হচ্ছে আমাদের 30, ঠিক আছে। আচ্ছা একটা এলেবেলে ভ্যালু নিয়ে তোমাদের দেখাই, কারণ এত ক্যালকুলেশন ভালো লাগছে না এখন, ঠিক আছে। 11/30 হয়ে যাবে, তো এটা তোমাদের 10 করে দিচ্ছি। তো এটা কী হচ্ছে, এটা তোমাদের 10 হবে, ক্লিয়ার, এটা তোমাদের 10 হবে, এটা তোমাদের কী হবে 5 দুগুণে 10, ও সেই তো একই হলো। তাই চলো আমি এটা ভাবছি না, এটা নর্মাল ভ্যালু নেবো, তো 3/10, ঠিক আছে। 3/10 মানে কি 10/3, 10/3 মানে কি 3.33, 3.33 দেখতে পাচ্ছ, 3.33 এসছে ওভারঅল, ঠিক আছে। 3/10কে আবার উল্টো করতে হয়, তখন 10/3 হয়, এটাই হচ্ছে অ্যাকচুয়াল রেজিস্ট্যান্স হয়, অর্থাৎ এই দুটোর কম্বিনেশানে যে রেজিস্ট্যান্স আসবে সেটা কত হবে 3.33, 3.33, ক্লিয়ার হয়েছে। 3.33 দেখো 5 যে দুটো রেজিস্ট্যান্স দিয়েছিলে তার দিকে তাকাও, একটা নিচে তুমি 5 ওম, একটা নিচে তুমি 10 ওম, দেখো খেয়াল করে দেখো 5 ওম আর 10 ওম দুটো থেকেই কিন্তু 3.33 কম, এটার থেকেও কম, এটার থেকেও কম, এটাই আমি বললাম। এবার তুমি যে কোনো ভ্যালু নিয়ে দেখতে পারো, যে কোনো ভ্যালু নিয়ে চেক করতে পারো, প্যারালালে যদি তুমি করো তাহলে বুঝবে যে কম্বিনেশন রেজিস্ট্যান্স দাঁড়াবে সেটা যে গিভেন রেজিস্ট্যান্স থাকবে তাদের প্রত্যেকটার থেকে সেটা কম আসবে। আই রিপিট, প্রত্যেকটার থেকে, ইট উইল বি লেস দ্যান ইচ অ্যান্ড এভরি ওয়ান, প্রত্যেকটার থেকে কী হবে, কম আসবে, ঠিক আছে। এবার তুমি যদি এর থেকে ধরো 10 ওমকে সরিয়ে দিচ্ছ, সাপোজ এর পরে তুমি কী করলে, পরে যেটা তুমি করলে সেটা হচ্ছে তুমি এই যে 10 ওম আছে একে ডিলিট করে দিলে, একে সরিয়ে দিলে। 10 ওমকে যদি তুমি সরিয়ে দাও তাহলে ওভারঅল রেজিস্ট্যান্স কী থাকছে 5 ওম, দেখো আগের রেজিস্ট্যান্স ছিল 3.33, এখন হয়ে যাচ্ছে 5 ওম, তখন রেজিস্ট্যান্স কী হবে, বেড়ে যাবে। তো এটাই তোমাদের বলা হয়েছে, কোনো একটা রেজিস্ট্যান্সকে সরিয়ে দিলে কিন্তু রেজিস্ট্যান্স বেড়ে যাবে। ভেরি ভেরি কনসেপচুয়াল প্রশ্ন, সেই জন্য আমি এক্সপ্লেন করেও দিলাম তোমাদের। চলো নেক্সট পরেরটাতে। তোমাদের জন্য আমি অপশানগুলি তুলে দিয়েছি, কারণ অপশানে কী ছিল, ওই যে সবুজ রং করা ছিল, ঠিক আছে। নিজেরা অ্যান্সার দাও, বি জেনুইন, ঠিক আছে, খাতা কলমে করো, তুক্কা মারতে যেও না, করো। কি বলছে, R1 এবং R2 নামক দুটি রেজিস্টার সিরিজে যুক্ত আছে,
R1 এর উৎপন্ন শক্তি R2 এর তুলনায় 4 গুণ হলে R1 এবং R2 এর মান কত? কত সুন্দর প্রশ্ন, ঠিক আছে, কত সুন্দর প্রশ্ন। এর থেকেও টাফ প্রশ্ন তোমাদের গ্রুপ ডিতে এসছে। টেকনিশিয়ান গ্রেড 1-এর প্রশ্ন ভয় লাগছে তো, আমি একটু পরে একটা প্রশ্ন দেখাচ্ছি, ঠিক আছে। এর থেকেও টাফ, মানে টাফ নয় আর কি, ক্যালকুলেটিভ, এই আর কি। R1, R2, V1, V2, I1, I2 ইত্যাদি, মানে নানা ধরনের ভ্যারিয়েবলস দিয়ে না খিচুড়ি পাকিয়ে রেখে দিয়েছে, যাতে দেখে মনে উড়ি বাবা কী টাইপের প্রশ্ন রে বাবা। বাট যখন ভেতরে খুলবে, বক্স যখন খুলবে, তখন দেখবে বক্সের ভেতরে কিছুই নেই, বক্সটাই সুন্দর দেখতে, বক্সের ভেতরে তো কোনো মালপত্রই নেই। ব্যাপারটা এরকম। চলো করা যাক। এই হচ্ছে কারেক্ট অ্যান্সার। কী বলছে? বলছে R1 এবং R2 নামক দুটো রেজিস্টার আছে এবং সেটা সিরিজে যুক্ত আছে, মানে শ্রেণী বর্তনীতে যুক্ত আছে। দ্যাট মিন্স কি, এ একটা, তারপরে হবে এ একটা। শ্রেণী মানে এরকম পাশাপাশি, এটা হচ্ছে R1, দিস ইজ হোয়াট, দিস ইজ হোয়াট, দিস ইজ R2, ঠিক আছে, এই আমাদের। এবার আমরা একটা জিনিস জানি, কি জানি, কি জানি আমরা, এবার কি বলেছে, R1 এ উৎপন্ন শক্তি R2 এর তুলনায় 4 গুণ। ভালো করে বুঝবে কি বলেছে। R1 এ উৎপন্ন শক্তি মানে কি, এনার্জি। উৎপন্ন শক্তি মানে কি, এনার্জি, মানে ধরে নাও হিট। এখানে যা হিট উৎপন্ন হচ্ছে সেটা হচ্ছে, এখানে যে হিট উৎপন্ন হচ্ছে তার 4 গুণ। এখানে হিটটা আমরা যদি 1 হয়, এখানে হিট যদি 1 হয়, এখানে হিট কত হবে, তার 4 গুণ হবে। ভালো করে বোঝো, ভালো করে বোঝো। এখানে হিট যদি 1 হয়, এখানে হিট কত হবে, তার 4 গুণ হবে। ক্লিয়ার? এখানে হিট যদি 1 ইউনিট হয়, এখানে হিট হবে তার 4 গুণ। তাই তো বলেছে R1 এ উৎপন্ন হিট R2 এ উৎপন্ন হিটের 4 গুণ। R2 এ যদি 1 ইউনিট হয়, R1 এ কী হবে, তার 4 গুণ হবে, ঠিক আছে। তো R1 এবং R2 এর মান জিজ্ঞেস করেছে 4:1ই হবে। কেন? কারণ হিটের আমরা যে ফর্মুলা পাই সেটা আমরা জানি, হিট I স্কোয়ারের সাথে সমানুপাতিক হয়, ঠিক আছে। হিট আর এর সাথে সমানুপাতিক হয়, আর হিট টাইমের সাথেও সমানুপাতিক হয়। এই জন্যই তো ফর্মুলা হয় হিট ইকুয়াল টু I স্কোয়ার ইন্টু R ইন্টু টি, ঠিক আছে। এই ফর্মুলা কোথা থেকে আসে? এই সূত্র থেকেই আসে বেসিক্যালি, ঠিক আছে। তো আর যদি বাড়ে, হিটও বাড়বে। বেশি সময় ধরে যদি বাড়ে, হিট বেশি সময় ধরে বাড়বে। I স্কোয়ার অনুপাতে বাড়বে যদি হিট বাড়ে। I যদি 2 গুণ হয়, হিট 4 গুণ হয়ে যাবে। এইটার মানে বোঝো, এটার মানে কি, এটার মানে যদি I যদি 2 গুণ হয়, 2x হয়ে যায়, হিট কত হয়ে যাবে, হিট হয়ে যাবে 4 গুণ। কেন? কারণ এ তো স্কোয়ার ফরম্যাটে বাড়ছে, এটা 2 হলে এটা 2 এর স্কোয়ার ফরম্যাটে বেড়ে যাবে, মানে 4 গুণ হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু আমাদের প্রশ্নটা এর ওপর বেস করে দেওয়া হয়েছে। তো কারেক্ট আনসার বলবি 4:1। এটা যে অনুপাতে থাকবে এটা সেম অনুপাতে থাকবে। এটা কখন হয়? যখন সমানুপাতিক সম্পর্ক থাকে, ঠিক আছে। পরেরটা ইজি প্রশ্ন। বলছে একটি তামার তারের রেজিস্ট্যান্স হচ্ছে R। তো রেজিস্ট্যান্স অর্ধেক করা হলে দৈর্ঘ্য অপরিবর্তিত থাকলে নতুন রেজিস্ট্যান্স কী হবে, মানে নতুন রোধ কী হবে, সেটা তোমাদের জিজ্ঞেস করেছে। বলো অ্যান্সার দাও। ভিডিও পজ করো, অ্যান্সার দাও। আমি তোমাদের জন্য অপশান বলে দিচ্ছি। ভিডিওটা পজ করে, যে আমি নতুন প্রশ্ন আনবো ভিডিও পজ করে দেবে, দিয়ে আগে খাতায় চেষ্টা করবে, তারপর আমার সলিউশন দেখবে। ওকে, এই হচ্ছে তোমাদের অ্যান্সার। দেখো অ্যান্সার কী বলেছে, বলেছে 4R হবে। কেন? দেখো তামার তার ছিল এই, ঠিক আছে, এই ছিল তামার তার। ওকে, এর একটা কী ছিল, এর একটা রেডিয়াস ছিল, এই যে রেডিয়াস, এটা রেডিয়াস ছিল। এখন সেটাকে কী করে দেওয়া হয়েছে, হাফ করে দেওয়া হয়েছে। তোমার শুরু করে দেওয়া হয়েছে, এরও রেডিয়াস আছে কিন্তু এর হাফ হয়ে গেছে। সাপোজ ধরো এর হাফ এটা, ঠিক আছে। এখানে যদি R থাকে, এখানে কী হবে, R/2 হয়ে গেছে, ঠিক আছে। ক্লিয়ার? তো আমরা জানি যে দৈর্ঘ্য অপরিবর্তিত আছে, মানে এই যে দৈর্ঘ্য ডিস্ট্যান্স, এটা এখানে যদি x মিটার হয়, এখানেও এটা x মিটার। আমি আঁকাতে কম বেশি হতে পারে, তোমরা ধরে নাও একই আছে, দৈর্ঘ্য সেম টু সেম আছে, কিন্তু কি কমে গেছে, ব্যাসার্ধ কমে গেছে, ঠিক আছে। তা আমরা কি জানি যে এই যে রোধ কি হয়, ব্যাসার্ধের স্কোয়ারের সাথে ব্যাসানুপাতিক সম্পর্কে থাকে, ঠিক আছে। তো আমি তো সবই R লিখে দিচ্ছি। আমি একটা কাজ করি, এটাকে ছোটো হাতের R দিয়ে দিচ্ছি, কেমন? তাহলে বেটার বুঝতে পারবে। এটা হচ্ছে তোমাদের ছোটো হাত, সরি, এটা কি, এটা হচ্ছে তোমাদের ছোটো হাতের R, ঠিক আছে। তো আমরা কি জানি, রোধের যে সম্পর্ক হয় ব্যাসার্ধের সাথে, সেটা কি, ব্যাসার্ধের স্কোয়ারের সাথে ব্যাসানুপাতিক। দেখো 1/, মানে হচ্ছে ব্যাসানুপাতিক। ধরো x সমানুপাতিক 1/y, তার মানে বেসিক্যালি x y এর সাথে ব্যাসানুপাতিক সম্পর্ক আছে। 1/, অর্থই হচ্ছে ব্যাসানুপাতিক। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার? তাহলে আর ব্যাসানুপাতিক সম্পর্ক আছে কার সাথে, রেডিয়াসের সাথে। তার মানে কি, তার মানে রেডিয়াস যদি, ভালো করে বুঝবে, রেডিয়াস যদি 2 ইউনিট কমে যায়, পয়েন্ট টু বি নোটেড, রেডিয়াস যদি কি হয় 2 ইউনিট কমে যায়, রোধ কি হবে, 4 ইউনিট বেড়ে যাবে।
কেন? কারণ কিসের সম্পর্ক? ব্যাস্তুপাতিক সম্পর্ক এবং স্কোয়ারের ব্যাস্তুপাতিক, মানে এটা যে হারে বাড়বে এটা তার স্কোয়ার হারে কমবে, বা এটা যে হারে কমবে এটা তার স্কোয়ার হারে বাড়বে। ঠিক আছে, এখানেও তাই বলেছে। দেখো কী হয়েছে, অর্ধেক হয়ে গেছে। অর্ধেক মানে কি 1/2 হয়ে গেছে, তাহলে ওটা কী হবে, ওটা 4 গুণ হয়ে যাবে। 4 গুণ কোথা থেকে পেলাম, এই যে 2 আছে, 2 স্কোয়ার করে দাও। যদি এটা 1/3 হয়ে যায় তাহলে ওটা 9 গুণ হয়ে যাবে। যদি এটা 1/4 হয়ে যায় ওটা 16 গুণ হয়ে যাবে। এবার কী হবে, এটা কমলে ওটা বাড়বে, এটা কমলে ওটা বাড়বে, এটা কমলে ওটা বাড়বে। ঠিক আছে, তো 4r হয়ে যাবে। এবার প্রশ্ন দিতে পারতো 4r কমবে, 4r বাড়বে, 4r একই থাকবে। 4r কী হবে, বাড়বে। পয়েন্ট টু বি নোটেড। কারণ তুমি কী করেছো, এখানে অর্ধেক করে দিয়েছো, মানে কি কমিয়ে দিয়েছো রেডিয়াস। তাহলে যে হারে কমিয়েছো সে তার স্কোয়ার হারে বাড়বে। ঠিক আছে, বোঝাতে পারলাম? পরেরটা চলো। দেখো আমাদের পেড কোর্স কিন্তু চলছে এবং ছাড়ও আছে 100 টাকা। তোমরা একটা কাজ করতে পারো, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নিতে পারো, 8670838797, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো বা নর্মাল SMS করতে পারো। আসলে হোয়াটসঅ্যাপে এত SMS ঢুকছে যে উইদিন সেকেন্ডে তুমি যে SMS পাঠাও সে সঙ্গে তলায় চলে যাচ্ছে, যার ফলে কী হচ্ছে যে আমাদের অনেক সময় অ্যান্সার দিতে গিয়ে স্কিপ হয়ে যাচ্ছে SMS। তো যদি তোমার SMS এরকম স্কিপ হয়ে যায়, দেখো যে আজকে SMS করেছি কাল পর্যন্ত অ্যান্সার আসেনি, তোমরা নর্মাল SMS করে দেবে, মানে হোয়াটসঅ্যাপ নয়, নর্মাল SMS ছোটোবেলায় করতে কিপ্যাড ফোন দিয়ে। ঠিক আছে, সেরকম নর্মাল SMS করবে। প্রত্যেকটা ফোনই নর্মাল SMS সিস্টেম থাকে, তাহলে আমাদের চোখে বেশি পড়ে, কারণ নর্মাল SMS লোকে কম করে। এবার হয়তো নর্মাল SMSও আসবে, বাট বলা যায় না। যাই হোক, যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে তোমরা পেড কোর্স জয়েন করতে পারো। আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি এই তিনটে তোমাদের চলছে। তার মধ্যে কেমিস্ট্রি হয়তো আর দুটো কি একটা ভিডিও দিলে আমাদের কেমিস্ট্রি টোটাল কমপ্লিট হয়ে যাবে। কেমিস্ট্রি কমপ্লিটই আছে, আমরা অফিসিয়ালি বলে দিয়েছি, বাট আমার মন মানছে না, আমি আরও একটা দুটো ভিডিও একটু দেবো। ঠিক আছে, কিছু জায়গা আছে যেখানে আমরা দেবো। ফিজিক্স আমাদের চলছে, ফিজিক্স আর কয়েকটা চ্যাপ্টার বাকি আছে এখনও ফিজিক্সে সাউন্ড, মানে মেন চ্যাপ্টারগুলো সব খতম হয়ে গেছে। ঠিক আছে, মেন যে চ্যাপ্টার যেগুলো থেকে বিগত বছরের প্রশ্ন এসেছিলো সেগুলো খতম হয়ে গেছে। মক টেস্ট বাকি আছে, মক টেস্ট ইনফ্যাক্ট ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সব কটাই বাকি আছে। মক টেস্ট এবার আমরা দিতে আরম্ভ করবো। বায়োলজি কী আছে, বায়োলজি তোমাদের আজকে এখন যেটা চলছে সেটা হচ্ছে লাইভ প্রসেস চলছে বায়োলজি, মানে জীবনের প্রক্রিয়া সমূহ। এবং লাইভ প্রসেসে আজকে তোমাদের যে ক্লাস আসবে 9টার দিকে, রাত্রি 9টার দিকে আমাদের ক্লাস আপলোড করা, 9টা থেকে 10টার দিকে। তো যে ক্লাস আসবে সেটা হচ্ছে তোমাদের পুষ্টি, আর টোটাল পুষ্টি খতম হয়ে যাবে কালকে। তোমাদের রেচন আর একটা চ্যাপ্টার করানো হবে, রেচন এবং ব্লাড সার্কুলেশন, ওটা দুটোই খতম হয়ে যাবে কালকে। আর 31 তারিখের মধ্যে আমরা লাইভ প্রসেস শেষ করে দেবো। ঠিক আছে, 31, আজকে 28 তারিখ বা 29 তারিখ হয়েছে, 30 আর 31 দুদিন আছে। আজকে তোমাদের পুষ্টি শেষ হয়ে যাচ্ছে, আর পরের দিন তোমাদের শেষ হবে হচ্ছে রেচন, আর হচ্ছে তোমাদের ব্লাড সার্কুলেশন, মানে হৃৎপিণ্ডের ব্যাপার শেষ হবে, খতম এই দুটো। ঠিক আছে, আর তারপরে বাদ বাকিটা তোমাদের 31 তারিখ করে দেওয়া হবে। ঠিক আছে, তো লাইভ প্রসেস টোটাল খতম। লাইভ প্রসেস খতম হলে আমরা ফিজিক্সে ম্যাগনেট ধরবো। ঠিক আছে, আর ম্যাগনেট গুঁড়ো করে দেবো, চিন্তা করার কোনো নেই। গুঁড়ো এমন গুঁড়ো করে কনসেপ্ট ঢুকিয়ে দেবো যে মাথা যে ম্যাগনেটের প্রশ্ন পড়বে এরকম জাস্ট আঙুলটা খুলবে, লেফট হ্যান্ড রুল রাইট হ্যান্ড রুল ইউজ করবে, অ্যান্সার বের করবে। ঠিক আছে, এইভাবে তোমাদের করানো হচ্ছে। প্রত্যেকটা লাইনকে গুঁড়ো করা হচ্ছে, করে তার থেকে কনসেপ্ট বের করা হচ্ছে, করা হচ্ছে। ঠিক আছে, চলো নেক্সট পরেরটাতে দেখো। এই প্রশ্ন তোমাদের রেলওয়ে গ্রুপ ডিতে পড়েছে। তাহলে এবার তুমি বলছিলে না ওই প্রশ্নগুলো টাফ ছিল, কোন বছরে পড়েছে? 2022-এ পড়েছে, 1/9 1 সেপ্টেম্বরের প্রশ্ন, সেকেন্ড শিফটের প্রশ্ন। ঠিক আছে, তো দেখো রেলওয়ে গ্রুপ ডিতে পড়া প্রশ্ন, তুমি বলবে যে ওটা টাফ, এটা তাহলে কি টাফ নয়? কি হয়েছে, ওই যে বাড়ানো হয়েছে, বাড়ানোর পর বাড়ানো হয়েছে। সেই আমরা লিখতাম না ছোটোবেলায়, আমাদের রচনা লিখতে বললে কি লিখতাম, একটা পয়েন্ট নিয়ে 4বার লিখতাম। চলো, তো দুটি রেজিস্টার এ যার মান হচ্ছে 8 ওহম আর বি যার মান হচ্ছে 13 ওহম। আচ্ছা 1 মিনিট দাঁড়াও তো, মেন কোশ্চেনটা একবার দেখি। এরকম খিচুড়ি প্রশ্ন তো দেয় না, 12 ওহম টু ওহম দেয়। জাস্ট এ মিনিট, হ্যাঁ ঠিকই ধরেছি, এটা তোমাদের 12 ওহম ছিল, তো তোমরা এটাকে 12 ওহম ধরেই করো। তো কী বলেছে দেখো, দুটো রেজিস্টার আছে 8 ওহম আর 12 ওহম, 6 ভোল্টের একটি ব্যাটারির সাথে সিরিজে যুক্ত আছে। ঠিক আছে, তা আমি তো করছি সলভ, তোমরা ট্রাই করো। এ হচ্ছে তোমাদের 8 ওহম, ঠিক আছে, এই হচ্ছে তোমাদের 12 ওহম। এ দুটো কী আছে, 6 ভোল্টের ব্যাটারির সাথে কী আছে, সিরিজে যুক্ত আছে। তো এই হচ্ছে তোমাদের, এই দাঁড়াবে 6 ভোল্টের ব্যাটারির সাথে সিরিজে যুক্ত আছে, এই হচ্ছে তোমাদের ডায়াগ্রাম দাঁড়াবে। ঠিক আছে, আর কি বলেছে, আর বলেছে যে যদি V1 এবং V2 যথাক্রমে এ এবং বি এর ওপর বিভব পার্থক্য হয়। দেখো আমরা ক্লিয়ারলি এটা জানি যে যখন কোনো জিনিস সিরিজে যুক্ত থাকে তখন, ভালো করে বুঝবে, কোনো জিনিস যখন সিরিজে যুক্ত থাকে তখন এদের মধ্য দিয়ে যে কারেন্ট যায় সেটা সেম হয়।
সিরিজ সার্কিটিং যদি হয় না, এটা মাথা রাখবে, যদি সিরিজ সার্কিটিং হয় মানে শ্রেণী বর্তনী যদি হয়, সিরিজ সার্কিটিং বা শ্রেণী বর্তনী যদি হয়, তাহলে মাথা রাখবে আই সেম হবে, আই এক, আলাদা কী হবে, ভোল্ট আলাদা হবে, ঠিক আছে। কিন্তু এটাই যদি সমান্তরাল বর্তনী হয় ঠিক উল্টো হবে, অর্থাৎ আই আলাদা হবে, ভোল্ট এক হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে শ্রেণী বর্তনী বলে যেটা বলে দিলাম। তো এইভাবে কারেন্ট ফ্লো হচ্ছে আমাদের, এভাবে কারেন্ট ফ্লো হচ্ছে আমাদের, এই হচ্ছে কারেন্ট সার্কিটে কারেন্ট এভাবে ফ্লো হচ্ছে। এবার তোমাদের কী জিজ্ঞেস করেছে, তোমাদের জিজ্ঞেস করেছে যে V1 এবং V2 যথাক্রমে A এবং B এর ওপর। তো দেখো I1 আর I2 এর তো একই রেশিও দাঁড়াবে, কারণ এখানেও I যা এখানেও I তাই হবে, তো I/I তো 1ই হবে, কারণ এখানেও I এর মান যদি 5 অ্যাম্পিয়ার হয় এখানেও 5 অ্যাম্পিয়ার হবে, 10 হলে এখানেও 10 হবে। তো ডেফিনেটলি এটা আর এটা তো অ্যান্সার হবে না, তো ফার্স্ট অপশান এলিমিনেশন করে দাও, ঠিক আছে। এটা আর এটা তো 1 1 দিয়েছে, তো কারেক্ট। এবার তোমাদের কী জিজ্ঞেস করেছে যে V1/V2 এর ভ্যালু কত। আমি তোমাদের কী বলেছিলাম মনে করে দেখো, কি একটু আগে করেছি, কী করেছি, যে V = IR, এটা আমরা জানি। এখানে I তো কনস্ট্যান্ট, মানে এখানেও I এর মান যা এখানেও I এর মান সেম, এই জায়গায় আমার I এর যা মান এই জায়গায় আমার I এর মান সেম, তাহলে V আর এর সঙ্গে সমানুপাতিক হবে কি হবে না, হবে। V আর এর সঙ্গে সমানুপাতিক হবে কি হবে না, হবে, ঠিক আছে। তো আর এর রেশিও কত হচ্ছে 8:12, তার মানে 2:3, তার মানে 2:3, 8:12 মানে কি 2:3, ঠিক আছে। 2:3, 4 দিয়ে কাটছো, 4 2 4 3 12, তার মানে এই যে আমাদের 8, এই 8-এ আমাদের ভোল্ট আছে হচ্ছে 2 ইউনিট, আর 12-তে আমাদের ভোল্ট আছে হচ্ছে 3 ইউনিট, দুটোর যোগফল আমাদের 6 ইউনিটই দেবে, আর আমাদের ইউনিটের যোগফল কত হচ্ছে 5 ইউনিট। তো 5 ইউনিটের মানে হচ্ছে 6 ভোল্ট, তাহলে 2 ইউনিটের মানে কত, 5 ইউনিটের মানে হচ্ছে 6 ভোল্ট, ঠিক আছে। তাহলে 2 ইউনিটের মানে কত, 1 ইউনিটের মানে হচ্ছে 6/5, আর 2 ইউনিটের মানে কত হবে 6 2 12/5, এত ভোল্ট আছে এখানে, ঠিক আছে। আর 3 ইউনিটে কী দাঁড়াবে, একটু খিচুড়ি পাকিয়ে যাচ্ছে, বাট তোমাদের বোঝাতে করছি, তোমরা খাতায় করো ঠিকঠাক অ্যান্সার পাবে। 3 ইউনিটের ভ্যালু কী দাঁড়াবে, 5 ইউনিটের ভ্যালু যদি 6 ভোল্ট হয়, তো 3 ইউনিটের ভ্যালু, হ্যাঁ, তো 3 ইউনিটের, এই রিমাইন্ডারটাকে তোমরা কিছু চেক করবে না, তো 3 ইউনিটের ভ্যালু কী দাঁড়াবে 6 3 18 বাই তোমাদের 5 ভোল্ট। এবার বলেছে এই দুটোর মধ্যে অনুপাত বার করতে বলেছে, এটা আর এটার মধ্যে অনুপাত বার করে ফেলো, অ্যান্সার পেয়ে যাবে, ঠিক আছে। তো কত বলেছে, একটা হচ্ছে তোমাদের 12/5, একটা বলেছে তোমাদের 18/5, তো 5 5 তো আমাদের দরকার নেই, 5 5 তো আমাদের দরকার নেই, এটা দরকার, তো এটা 6 দিয়ে কাটো, 6 2 12, 6 3 18, এটা হচ্ছে আমাদের V1, এটা হচ্ছে আমাদের V2, বাট আমাদের V1 V2 বার করতে বলেনি, আমাদের বলেছে V1/V2 কত হবে, তো V1/V2 হবে 2/3, আর ওটা তো আমাদের হয়ে যাবে 1/1, মানে 1ই হবে, সেম হবে। তো 2/3 কোথায় অপশানে আছে, এই যে এই অপশান, ঠিক আছে। অর্থাৎ জানার প্রশ্নকে খিচুড়ি করে উল্টোপাল্টা করে দিয়েছে, বারবার ক্যালকুলেট করতে হবে তোমাকে, আর কিছু না, ঠিক আছে। আমি আরেকবার বোঝাচ্ছি, আমরা প্রথমে ডায়াগ্রাম এঁকেছিলাম, ডায়াগ্রাম আমরা শ্রেণী বা সিরিজ দেখলাম, আমরা দেখতে পাচ্ছি এই কনসেপ্টটাকে মাথায় রাখবো, আই হচ্ছে সেম, দুটোতেই আই একই হবে, তো I/I তো একই হবে, 1/1 মানে 1ই আলাদা দাঁড়াবে, ভোল্ট আমাদের আলাদা হবে, তা ভোল্টের ফর্মুলা এইটা, যখন আই কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে তখন ভোল্ট আর এর সঙ্গে ইকুইভ্যালেন্ট হবে, অর্থাৎ সমানুপাতিক হবে। তার আর এর আমরা রেশিও নিলাম কত হচ্ছে এইটা 2/3, তার মানে ভোল্টের রেশিও আমাদের 2/3 হবে, তার মানে এখানে 2 ইউনিট ভোল্ট থাকবে, এখানে 3 ইউনিট ভোল্ট থাকবে, টোটাল আমাদের 5 ইউনিট, আমাদের ইউনিটে 5 কিন্তু অঙ্কে বলছে 6 ভোল্ট, তো 5 ইউনিটের ভ্যালু 6 ভোল্ট, তাহলে 2 ইউনিটের ভ্যালু কত হবে, আমরা পেলাম 12/3, ঠিক আছে, 6 2 12/3, 12/5 সরি, আর 3 ইউনিটের ভ্যালু কত হবে 18/5, 6 3 18/5, 5 5 কেটে যাবে, 12 আর 18-র রেশিও যেখানে দাঁড়াবে এটা 2:3, কিন্তু এখানে ভোল্ট 1 আর ভোল্ট 2 এর রেশিও বার করতে পারিনি, বলছে ভোল্ট 1/ভোল্ট 2 এর রেশিও কত, তো ভোল্ট 1 আর ভোল্ট 2 এর কত হবে 2/3, তো দিস উইল বি কারেক্ট অ্যান্সার, একা তো রেশিওই হয়, তো কারেক্ট অ্যান্সার এইটা, ঠিক আছে। চল পরেরটা, 16 দাগ বলছে তোমাদের দর্পণ সূত্র অনুযায়ী একটি গোলীয় দর্পণের ফোকাস দৈর্ঘ্য সমান হবে কিসের সাথে। তো ফোকাস দৈর্ঘ্যের আমরা যে ফর্মুলা পড়েছি সেই ফর্মুলা অনুযায়ী আমাদের এই ফর্ম্যাটটা মেলে না, তাই জন্য অনেকে ঘাবড়ে যাও, বাট আমরা দর্পণের ফর্মুলা জানি, দর্পণ ফর্মুলা কি, মিরর সূত্র কি সেটা লেখো, তাকে ক্যালকুলেট করো, অ্যান্সার বের করো। চলো ক্যালকুলেট করা যাক। দেখো সেটা হচ্ছে আমরা জানি 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f, এটা আমাদের ফর্মুলা। তো এখানে আমরা কী করবো, v/u দেবো, এই আমরা দেবো, ঠিক আছে, v/u দেবো, আর এখানে আমরা 1/f লিখবো, ঠিক আছে। তো কী দেখতে পাচ্ছি, u প্লাস v আসছে, এফটাকে উল্টে দাও, তাহলে আমার কী হবে
ভি ইউ বা ইউভি যাই লেখো না কেন, তো ইউ প্লাস ভি, তো দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ফোকাসের ফর্মুলা কি এইটা, এই দেখো ইউভি প্লাস ভি, অর্থাৎ দর্পণ ফর্মুলা দিয়ে এটাকে বের করে দেওয়া যায় ডাইরেক্ট। ঠিক আছে, পরেরটা চলো। একটু আগে তোমাদের এই ব্যাপারগুলো বুঝিয়েছি, তবু আরেকবার বুঝিয়ে দিই। বলেছে একটা অভিসারী লেন্স আছে যার ফোকাল দৈর্ঘ্য হচ্ছে 50 সেন্টিমিটার। ঠিক আছে, ফোকাস দৈর্ঘ্য কত, 50 সেন্টিমিটার। ওকে, আর একটা বিচ্ছুরণকারী লেন্স আছে যার ফোকাস দৈর্ঘ্য হচ্ছে 20 সেন্টিমিটার। ঠিক আছে, দেখো আমরা নর্মালি ফোকাস দৈর্ঘ্য মিটারে মাপি। ঠিক আছে, আমরা নর্মালি ফোকাস দৈর্ঘ্য কিসে মাপি, মিটারে মাপি। তো ফোকাস দৈর্ঘ্য আমাদের এখানে 50 সেন্টিমিটার দিয়েছে। তো আমরা জানি মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, সেকে আমরা কি করব, 100 দিয়ে ভাগ করে দেবো, তাহলে আমরা মিটারে কনভার্ট হয়ে যাবে তাহলে আমাদের এটা। ঠিক আছে, তো এখানে কী দাঁড়াচ্ছে আমরা দেখতে পাচ্ছি, এটা আমাদের দাঁড়াচ্ছে 1/2 এত মিটার, 1/2 মিটার, হাফ মিটার, এইভাবেই রাখো এটাকে। এটা হচ্ছে আমাদের এটার অভিসারী লেন্সের। আর দেখো অভিসারী লেন্স বলতে কী বোঝায়, এইটা হচ্ছে অভিসারী লেন্স, যে কী করবে, একটা বিন্দুতে মিলিত করার চেষ্টা করবে। কোনো আলোকরশ্মি ধরো এখানে আসছে, তাকে কি করবে, একটা বিন্দুতে কনভার্ট করে দেবে। ঠিক আছে, এবং কনভার্জন হওয়ার পরে কিন্তু ও আবার বিচ্ছুরিত হয়ে যাবে। এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা মনে রাখবে। এটা দিয়ে রেল একবার প্রশ্ন দিয়েছিল যে যখন কোনো আলোকরশ্মি আসছে একটা বিন্দুতে মিলিত হচ্ছে, ফোকাস এইটা, তারপরে কি ঘটবে, তারপরে কিন্তু ওরা আবার বিচ্ছুরিত হয়ে যাবে, অর্থাৎ চারদিকে অপসারী হয়ে হয়ে যাবে, এটা অপসারী হয়ে যাবে তখন ওরা। মিলিত হওয়ার পরে ওরা অপসারী, এটা মাথায় রাখবে, মিলিত পর্যন্ত ওরা অভিসারী। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। যাই হোক, এবার তুমি একটা জিনিস ভালো করে ভাবো, এই যে আমাদের ফোকাস দৈর্ঘ্য বেরিয়েছে, এটা পজিটিভ হবে না নেগেটিভ হবে? দেখতে পাচ্ছ এটা কোন দিকে আসে, রাইট সাইডে আছে। সো রাইট সাইড মানে এটা কী হবে, পজিটিভ হবে। তখন এখান থেকে আমরা যেটা পেয়েছি 1/2 মিটার, এটা আমাদের কী হবে, পজিটিভ হবে। ঠিক আছে, এটা হচ্ছে প্রথমটার পেয়েছি আমরা। নেক্সট পরেরটার কী হবে, এটা F1, এটা F2 দিয়ে দিচ্ছি। পরেরটা কী হবে, দেখো এটা হচ্ছে তোমাদের কত, 20 সেন্টিমিটার বলা আছে, তো 20/100 কাটাকুটি করলে আমরা কী পাবো, আমরা পাবো 1/5 এত মিটার। এবার এটা কিসে দাঁড়াবে, এটা কিন্তু আমাদের নেগেটিভ দাঁড়াবে। কেন, কারণ এটা বিচ্ছুরণকারী লেন্স, বিচ্ছুরণকারী লেন্স মানে হচ্ছে এই লেন্স। ঠিক আছে, অর্থাৎ এটা হচ্ছে আমাদের উত্তল লেন্স, আর এটা হচ্ছে আমাদের অবতল লেন্স। এটা হচ্ছে কি আমাদের অবতল লেন্স। অবতল লেন্সের ক্ষেত্রে আমরা জানি ফোকাস আমাদের এই দিকে হয়, কোন দিকে হয়, লেফট সাইডে হয় ফোকাস। কোন দিকে হয়, আমাদের লেফট সাইডে হয় ফোকাস, এরকম জায়গায় ফোকাস হবে লেফট সাইডে। লেফট সাইডে ফোকাস মানে এটা আমাদের নেগেটিভ হবে, সো এটা ওই জন্য আমরা এখানে নেগেটিভ দিয়েছি। এবার কি বলেছে, এই দুটো লেন্সের সংযোগে মোট ক্ষমতা কি হবে সেটা তোমাকে বলো। এই দুটো লেন্সের সংযোগে যে ক্ষমতা তৈরি হবে সেটা কী হবে, দেখো ভালো করে বুঝবে একটা জিনিস, সেটা হচ্ছে দুটো লেন্সকে তুমি কী করছো, যুক্ত করছো। ঠিক আছে, এবার দেখো একটা হচ্ছে আমাদের পজিটিভ, একটা নেবে, এর পাওয়ার কী হবে, এর পাওয়ার কী হবে, প্রথমটা যদি পাওয়ার করি আমরা, পাওয়ার সমান কি 1/f, পাওয়ার সমান কি 1/f। তো পাওয়ার 1 আমাদের কী হবে, 1/f মানে 1/1/2 মানে 2, তো 2 ডায়াপ্টার হবে এর পাওয়ার। 1/1/2 মানে কি 2 হবে। আর দ্বিতীয়টার ক্ষেত্রে আমাদের পাওয়ার কী হবে, পাওয়ার 2 কী হবে, সেটা 1/f, এটা 1/f1, এটা 1/f2 হবে। তো কী হবে 1/1/5, এবং এটা পজিটিভে থাকবে 1/1/5, তার মানে কি -5। এটা হচ্ছে আমাদের ডায়াপ্টার দাঁড়াবে। এবার তোমাদের কী বলে, তোমাদের বলেছে মোট ক্ষমতা কত হবে, তোমার দুটোকে যোগ করতে হবে। তো 2 ডায়াপ্টার প্লাস -5 ডায়াপ্টার, তো ক্যালকুলেট করলে কী হবে, -3 ডায়াপ্টার আসবে। তো দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, একটু মানে ভেঙে করালাম বলে দেরি হচ্ছে, বাট অঙ্কের মধ্যে কিছুই নেই। পরেরটা চলো। এটা তোমাদের প্রিভিয়াস ইয়ার 2022-এর রেলওয়ে গ্রুপ ডির প্রশ্ন। মাফ করে আমি লিখে রাখতে পারিনি, কারণ এই স্লাইড তৈরি করতে প্রচণ্ড সময় লাগে, যার ফলে তোমাদের ক্লাস দেওয়া হচ্ছে না। তো ইম্পর্টেন্ট হচ্ছে বেশি সাজিয়ে না প্রেজেন্ট করে পেট ভরানো যাক তোমাদের। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট। এখন খাদ্যটা ইম্পর্টেন্ট, পরে দেখা যাবে, পরীক্ষা পাস করো তখন দেখা যাবে সুস্বাদু খাদ্য কত পরিমাণ খেতে পারো, সেটা আমিও দেখবো, তোমরাও দেখবে। চলো, তো বলেছে দুটি রোধক আছে 10 ওহম এবং 30 ওহম, এবং তাকে 6 ভোল্টের ব্যাটারির সাথে যুক্ত করা হলো। তো রোধকগুলিতে 1 সেকেন্ডে মোট যে তাপের অপচয় হবে সেটা বার করতে বলেছে। ভালো কোশ্চেন্স করেছে, ঠিক আছে, ভালো প্রশ্ন করেছে, অ্যান্সার দাও নিজেরা। এটা কিন্তু রেলওয়ে গ্রুপ ডির প্রশ্ন, টেকনিশিয়ানের প্রশ্ন নয়। দেখতে পাচ্ছ টেকনিশিয়ানে যখন আমরা করাচ্ছিলাম তখন থেকে একটা কি দুটো প্রশ্ন পেয়েছিল, হার্ডলি টাফ, কনসেপচুয়াল একটাই ছিল। আর এগুলো দেখো, চলো দেখো অ্যান্সার তোমাদের বলছে 0.9 জুল। কী করে হবে, দেখো আমরা এখানে তাপের ফর্মুলা ইউজ করব না, কারণ আমরা একটা জিনিস মাথা রাখো, সবসময় মাথা রাখবে একটা জিনিস, সেটা হচ্ছে যে
যখন তোমাদের তাপ বার করতে বলবে আর ওপরে তোমরা দেখতে পাচ্ছ পাওয়ার আর টাইম দেওয়া আছে, তখন তোমরা ডাইরেক্ট পাওয়ার ইন্টু টাইম করবে, তাতেই তোমরা তাপ পেয়ে যাবে। কারণ তাপ বলতে বেসিক্যালি তাপ বলতে বেসিক্যালি এনার্জিকে বোঝায়, ইলেকট্রিক এনার্জি নয়, এনার্জিকে বোঝায়। ঠিক আছে, তাপ বলতে বেসিক্যালি এনার্জিকে বোঝায়। ক্লিয়ার হয়েছে? সো তাপের ফর্মুলা ইউজ করার কোনো দরকার নেই। তাপের ফর্মুলা ইউজ করলে এখানে একটা ধাপ তোমাকে এক্সট্রা করতে হবে, যদি সেটা মান্য হয় তো করতে পারো। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছ যে রোধ তোমাদের দেওয়া আছে 10 আর 30 এবং এটা শ্রেণীতে অ্যাড করা আছে। কিসে অ্যাড করা আছে? শ্রেণীতে। ঠিক আছে, তার মানে এদের যোগফলই হবে টোটাল রোধ। কত হবে? 10 প্লাস 30 সো 40। এই হচ্ছে তোমাদের হবে টোটাল রোধ। ওকে, এটাকে তো ফার্স্ট ধাপ। নেক্সট ধাপে আমরা কি করব? আমাদের কী বার করতে বলেছে? আমাদের তাপ ইউজ করতে বলেছে। তো তাপ মানে এনার্জি, সেটা ইকুয়াল টু আমরা কী জানি? পাওয়ার ইন্টু টাইম। ঠিক আছে, এখানে পাওয়ারের ফর্মুলা ইউজ করো। এখানে কী কী দেওয়া আছে? রোধ দেওয়া আছে আর ভোল্ট দেওয়া আছে। তার মানে আমরা কী জানি? ভি স্কোয়ার বাই আর, এইটা হয়ে যাবে পাওয়ারের ফর্মুলা, ইন্টু টাইম ইউজ করো, অ্যান্সার বেরিয়ে যাবে। তো ভি স্কোয়ার মানে কত? ভি স্কোয়ার মানে হচ্ছে ভি মানে কত? ভি মানে হচ্ছে 6, তো 6 স্কোয়ার মানে কত? 36, আর আর মানে কত? 40। ঠিক আছে, ইন্টু টাইম, টাইম কত আমাদের? 1। এখান থেকে আমরা ইজিলি পেয়ে যাবো, ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এটা কাটছে। সো 9 দিয়ে বা 4 দিয়ে কাটো, 4 দিয়ে কাটলে নিচে 10 ওপরে 9, তো 0.9 জুল। দেখো ইজিলি অ্যান্সার বেরিয়ে যাবে। এই পদ্ধতিতে করবে যখনই তোমাদের তাপ বার করতে বলবে আর পাওয়ার আর টাইম দেওয়া থাকবে, তখন আমরা বা তুমি বের করতে পারছো, তখন কোনোভাবেই তুমি হিটের ফর্মুলা ইউজ করতে যাবে না, এক্সট্রা একটা ধাপ বেশি করতে হবে। কী বেশি করতে হবে? তবে হিটের ডাইরেক্ট ফর্মুলা আমি একটু আগে বলেছি, আইএস স্কোয়ার আর টি হয়। আর টি তো এখানে দেওয়াই আছে, কিন্তু আই তোমাকে আবার বের করে নিতে হবে। আই তোমাকে আবার কী করতে হবে? বের করে নিতে হবে। আই বের করার জন্য আমরা কী ফর্মুলা ইউজ করবো? ভি ইকুয়াল টু আই আর ফর্মুলা ইউজ করবো। কারণ দেখো এখানে ভোল্ট আমরা পেয়ে যাচ্ছি আর দেওয়া আছে, আর আর এর মান আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি কত? 40 ওহম। এই দুটোকে রাখলে তখন আমি আবার আই পেয়ে যাবো, সেই আইকে আবার তুমি ফর্মুলা রাখলে তখন অ্যান্সার করতে হবে। তার মানে অনেক ধাপ এক্সট্রা হয়ে যাচ্ছে, তার থেকে এগুলো করলেই অ্যান্সার পাবো। ঠিক আছে, পরেরটা চলো। নেক্সট প্রশ্ন তোমাদের, এটাও রেলওয়ে গ্রুপ ডিতে পড়া প্রশ্ন। একটি অবতল দর্পণ থেকে 10 সেমি দূরত্বে সূর্য থেকে আগত আলোকরশ্মিকে অভিসৃত করে। যদি একটি বস্তুকে দর্পণ থেকে 20 সেমি দূরে রাখা হয়, তাহলে প্রতিবিম্বটি কোথায় গঠিত হবে? ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, অ্যান্সার দাও নিজেরা। দেখো এই প্রশ্নটাকে তোমাকে বলেছে একটা অবতল দর্পণ আছে। ঠিক আছে, মানে এই হচ্ছে আমাদের অবতল দর্পণ। আর অবতল দর্পণে তুমি জানো যে সূর্য থেকে যে রশ্মি আগত হয় সেটা কিন্তু নর্মালি কেমন রশ্মি হয়? সেটা তোমাদের সমান্তরাল রশ্মিগুচ্ছ হয়। এবার সমান্তরাল রশ্মিগুচ্ছ এই যে আমাদের প্রিন্সিপাল অ্যাক্সিস আছে তার সঙ্গে সমান্তরাল হতে পারে বা নিজেদের সঙ্গে সমান্তরাল হতে পারে। তা আমরা ধরে নিচ্ছি বাই ডিফল্ট যখন কিছু বলে দেয়নি তখন আমরা ধরে নিচ্ছি এরা প্রিন্সিপাল অক্ষের সাথে সমান্তরাল। ঠিক আছে, এভাবেও তোমরা করতে পারো। প্রিন্সিপাল অক্ষের সাথে কি এরা সমান্তরাল, এই হচ্ছে তোমাদের প্রিন্সিপাল অক্ষ, তার সাথে সমান্তরাল রশ্মিগুচ্ছ এখানে এসে পড়ছে। তো ধরে নাও এ একটা রশ্মি তোমাদের এসে পড়েছে। ঠিক আছে, এ একটা রশ্মি এসে পড়েছে এবং এখানে প্রতিফলিত হওয়ার পর এখান দিয়ে বেরিয়ে গেছে। সিমিলার আর একটা এরকম একটা রশ্মিগুচ্ছ পড়েছে এবং এখানে প্রতিফলিত হওয়ার পর দ্বারা এইভাবে বেরিয়ে গেছে। ঠিক আছে, এবং এই যে তোমাদের বিন্দুটা তোমরা দেখতে পাচ্ছ, এই বিন্দুটাকে কী বিন্দু বলে? এই যে বিন্দু, এটা হচ্ছে তোমাদের এফ বিন্দু, অর্থাৎ ফোকাস দৈর্ঘ্য। এটাই এখানে বলেছে অবতল দর্পণ থেকে 10 সেমি দূরে সূর্য থেকে আগত আলোকরশ্মিগুচ্ছ অভিসৃত হয়। তার মানে এই 10 সেমি দূরেই ফোকাস দৈর্ঘ্য আছে। এটাকে ডাইরেক্ট বলে না দিয়ে কী করেছে এরা? ঘুরপথে বলেছে। এটা হচ্ছে তোমাদের 10 সেমি, এইখান থেকে অর্থাৎ পোল থেকে এফ অবধি যে ডিস্টেন্স তাকে আমরা বলছি কি? ফোকাস দৈর্ঘ্য বলছি। ঠিক আছে, যেটা হচ্ছে কত? যেটা হচ্ছে আমাদের 10 সেন্টিমিটার। ঠিক আছে, ক্লিয়ার হচ্ছে আশা করি। ওকে, নেক্সট কী বলছে দেখো। নেক্সট বলছে বস্তুটাকে কোথায় রাখা হয়েছে? দর্পণ থেকে 20 সেমি দূরে রাখা হয়েছে। মানে এফ যত দূর তার ডবল ডিস্টেন্সে রাখা হয়েছে। এফ যত দূর তার ডবল ডিস্টেন্স রাখা হয়েছে, যেটা হচ্ছে তোমাদের 20 সেন্টিমিটার। আর আমরা জানি এফের ডবল ডিস্টেন্সে সি থাকে। সি মানে হচ্ছে কি? এই যে লেন্স আছে, সরি দর্পণ, এখানে এই দর্পণটাকে যদি একটা পূর্ণ বৃত্তে পরিণত করো তাহলে সি হচ্ছে তার কেন্দ্রে দাঁড়াবে। আর আমরা জানি কেন্দ্রে কোনো বস্তুকে রাখলে, ভালো করে বুঝবে, কেন্দ্রে যদি তুমি কোনো বস্তুকে রাখো না, কেন্দ্রে তুমি যদি কোনো বস্তুকে রাখো তাহলে কেন্দ্রেই তার প্রতিবিম্ব তৈরি হয় এবং অবতল দর্পণের ক্ষেত্রে সেটা উল্টো প্রতিবিম্ব তৈরি হয়। তাহলে কারেক্ট আনসার কী হবে আমাদের? দর্পণের সামনে 20 সেন্টিমিটার দূরত্বে কী তৈরি হবে? প্রতিবিম্ব তৈরি হবে। মনে রাখবে লেফট সাইডকে বলা হয় দর্পণের সামনে আর রাইট সাইডকে বলা হয় দর্পণের পিছনে। সো লেফট সাইডে উৎপন্ন হবে এবং এটা সৎ প্রতিবিম্ব হবে 1, সামনে উৎপন্ন হবে দর্পণের 2 এবং সৎ প্রতিবিম্ব অলওয়েজ উল্টো হয়, সো উল্টো প্রতিবিম্ব হবে। ইংলিশে যদি বলি এটাকে আমরা বলবো রিয়েল ইমেজ,
এবং এটা ইন ফ্রন্ট অফ দ্য মিরর হবে, ইন ফ্রন্ট, অ্যান্ড ইট উইল বি ইনভার্টেড। ইনভার্টেড মানে হচ্ছে উল্টো, ইনভার্টেড। ঠিক আছে, চলো পরেরটা। চলো পরের প্রশ্ন অ্যান্সার দাও। বলেছে দুটি রোধক 6 ওহম যুক্ত এ এবং 12 ওহম যুক্ত বিকে 3 ভোল্টের সাথে যুক্ত করা হয়েছে, সমান্তরালে যুক্ত করা হয়েছে। তো 1 সেকেন্ডে ব্যাটারি দ্বারা বর্তনীর মধ্যে দিয়ে মোট শক্তির পরিমাণ কত দাঁড়াবে সেটা তোমাদের বার করতে বলেছে। চলো অ্যান্সার দাও নিজেরা। ইম্পর্টেন্ট কোশ্চেন্স। দেখো অ্যান্সার কিন্তু খুব ইজি কোশ্চেন্স, খুব একটা টাফ কোশ্চেন্স নয় এটা। বলেছে দুটি রোধক আছে এত এবং এত, এবং এটা 3 ভোল্টের একটি ব্যাটারির সঙ্গে সমান্তরালে যুক্ত আছে। ঠিক আছে, তার মানে কি হচ্ছে, তার মানে বেসিক্যালি এটা হচ্ছে, এটা আমাদের এই, ঠিক আছে, আর নিচে হচ্ছে আমাদের এই, এটা হচ্ছে আমাদের 6, এটা হচ্ছে আমাদের 12, এবং এটা যুক্ত আছে কিসের সঙ্গে, একটা 6 ভোল্টের ব্যাটারির সঙ্গে কি আছে, কানেক্টেড আছে। 6 ভোল্টের ব্যাটারির সাথে কি আছে, কানেক্টেড আছে। ঠিক আছে, 6 ভোল্টের ব্যাটারি, এটা প্লাস এটা মাইনাস 6 ভোল্ট। এই হচ্ছে আমাদের ডায়াগ্রাম হবে। তো বলছে যে 1 সেকেন্ড ব্যাটারি দ্বারা বর্তনীতে কত কারেন্ট যাচ্ছে। তো আমরা বেসিক্যালি কী করবো, কিছুই করবো না আর কি, আমরা আবার এটাকে টোটাল কত রোধ আছে বার করে নেবো। তো 1/6 প্লাস 1/12, কারণ যে আমাদের প্যারালাল দাঁড়াবে তখন আমরা 1 করে দিই। এখানে আমাদের 12, তার মানে এটা আমাদের আসবে হচ্ছে 2, সরি, এবং এটা আমাদের আসবে 1, তার মানে 3/12 মানে 1/4, আবার উল্টে দেবো, তার মানে এটা হবে 4। তাহলে ওভারঅল আমাদের যে ওহম আসবে সেটা কত আসবে, আমাদের 4 ওহম আসবে। ঠিক আছে, এবার আমাদের কী বার করতে বলেছে, এনার্জি বার করতে বলেছে। এনার্জি, হ্যাঁ, জুল বার করতে বলেছে। তো এনার্জি ইকুয়াল টু আমরা কী জানি, পাওয়ার ইন্টু টাইম। চেষ্টা করবো এই ফর্মুলাটাকে ইউজ করার। এখানে কী কী আমাদের অ্যাভেলেবেল আছে, রোধ অ্যাভেলেবেল আছে আর ভোল্ট অ্যাভেলেবেল আছে। তো পাওয়ারের ফর্মুলা কী হবে, v²/r ইন্টু আমাদের কী হবে, টাইম হবে। ঠিক আছে, তো ভি স্কোয়ার কত, 3 স্কোয়ার মানে 9, আর কত আছে আমাদের 4, আর টাইম কত আছে আমাদের 1 ইউনিট। ঠিক আছে, এখান থেকে কী পাচ্ছি আমরা, 2.25 জুল। দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। এই যে দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, ভেরি ইজি। পরেরটাই চলো। দেখো এই হচ্ছে ব্যাচ যার কথা আমরা বলছিলাম যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি তোমরা চাইলে কিন্তু নিতে পারো। ঠিক আছে, এই মুহূর্তে আমাদের যে 100 টাকা ছাড় যাচ্ছে সেই ছাড়টাকে এখানে স্পেশাল অফার হিসেবে দেখানো হয়েছে। গেল 100 টাকা ছাড় যাচ্ছে, পয়েন্ট টু বি নোটেড। যা প্রাইস ওখানে থাকবে তার থেকে 100 টাকা ছাড় যাবে যদি তোমরা 81 কুপন কোড ব্যবহার করো। যে ব্যাপারটা রয়েছে ওখানে তোমরা দেখবে যে বাই নাও অপশানে যাবে। ঠিক আছে, আমাদের যে তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি যে কম্বো ব্যাচ আছে, পয়েন্ট টু বি নোটের ওখানে লেখা আছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি কম্বো ব্যাচ। ঠিক আছে, 3টে একসঙ্গে যে ব্যাচ আছে ওটাই যাবে। গিয়ে তোমরা বাই নাও অপশানে ক্লিক করবে, করে 81 কুপন কোড ব্যবহার করলে 100 টাকা ছাড় পেয়ে যাবে। এনসিইআরটি বেসড এবং এর ভ্যালিডিটি হচ্ছে 31শে মার্চ 2026 অবধি ভ্যালিডিটি। ডিটেলস এবং ডিপ ব্যাখ্যা যেরকম বললাম গুঁড়ো করে পড়ানো হচ্ছে। ভিডিও এবং পিডিএফ তোমরা অ্যাপের মধ্যে ডাউনলোড করা অবস্থায় পাবে। নেক্সট হচ্ছে তোমাদের রেলওয়ে, এএলপি টেকনিশিয়ান, গ্রুপ ডি ইত্যাদির জন্য অ্যাপ্লিকেবল হবে। অর্থাৎ CBT 1 যার যা সায়েন্স পড়ে সব কভার হয়ে যাবে। ঠিক আছে, ইভেন CBT 2 এরও অনেকটা পোর্শন কভার হবে। কী করে বলছি CBT 2 একটা পোর্শন কভার হবে, কারণ CBT 1 এর স্ট্যান্ডার্ডের কোশ্চেন CBT 2 তে অনেকটা আসে, সেই জন্য বলছি। ঠিক আছে, ক্লিয়ার? চলো নেক্সট যে প্রশ্ন আছে তাতে ঢুকে যাবো আমরা। আচ্ছা, এটা হচ্ছে তোমাদের নেক্সট প্রশ্ন। পরের প্রশ্ন দেখো কী বলছে। বলছে ধরো একটা পিনকে তুমি অবতল দর্পণের সামনে রাখলে এবং পিনটার আকৃতি থেকে 3 গুণ বড় একটি সৎ প্রতিবিম্ব একটি পর্দাতে উৎপন্ন হলো। এবার তুমি কি করলে, পিনটা আর পর্দাটাকে সরাচ্ছ যতক্ষণ পর্যন্ত না প্রতিবিম্বের আকৃতি বস্তুর আকৃতি 6 গুণ হচ্ছে। যদি পর্দাটাকে 24 সেমি সরানো হয় তাহলে বস্তুটাকে যত দূরত্বে সরানো হয়েছিল সেটা করো। এই শিফটটা আমি তোমাদের সলভ করেছিলাম, তখন এই অঙ্কটা করে দিয়েছিলাম। তারপরে অনেকের ডাউট এসেছিলো বলে আমি প্রশ্নটা আরেকবার নিয়েছি। যারা যারা ভাবছো তারা পারবে তারা আরেকবার সলভ করার চেষ্টা করো, খাতা না খুলে যে আমি করেছি সেটা না দেখে। ঠিক আছে, একবার প্র্যাকটিস তো হোক অ্যাটলিস্ট। ঠিক আছে, চলো ট্রাই করো নিজেরা। দেখো একটা জিনিস মাথায় রাখবে, এখানে আমি অ্যান্সার বলে দিয়েছি, নিজেরা ট্রাই করতে পারো, ভিডিও পজ করে ট্রাই করতে পারো। একটা জিনিস মাথায় রাখবে যে যখনই আমরা বলবো হচ্ছে অবতল দর্পণ এবং যখন আমরা বলবো সদ্বিম্ব, তখন অলওয়েজ মাথায় রাখবে বস্তুটাকে রাখা কোথায় হবে। বস্তুটাকে কিন্তু রাখা হবে, এইটা যদি আমাদের এফ হয়, ঠিক আছে, আর এইটা যদি আমাদের সি হয় অর্থাৎ সেন্টার অফ কার্ভেচার হয়, তাহলে এখান থেকে এইখান এই যে ডিস্টেন্স রয়েছে এই ডিস্টেন্সের মাঝখানে কোথাও বস্তুকে রাখা হয়েছে। এই পয়েন্টে রাখা যেতে পারে, এই পয়েন্টে রাখা যেতে পারে, এই পয়েন্টে রাখা যেতে পারে, এরকম কোনো পয়েন্টে আমরা বস্তুকে রাখবো। আমরা কখনোই বস্তুকে এফের ওপরে রাখবো না, বা আমরা কখনোই কোনো বস্তুকে সি এর উপর রাখবো না, বা আমরা কখনোই কোনো বস্তুকে
এফের এ পাশে রাখবো না। কোথায় রাখবো না? এফের এ পাশে কিন্তু আমরা বস্তুকে রাখবো না। এবার আর একটা পয়েন্ট ইম্পর্টেন্ট, সেটা মাথায় রাখো। সেটা হচ্ছে কি, এখানে আমাদের বলেছে যে তুমি পর্দাটাকে সরাচ্ছ। পর্দা কোথায় উৎপন্ন হয়, মানে সরি পর্দা মানে প্রতিবিম্ব কোথায় উৎপন্ন হয় আমরা জানি, যদি এটা একটা অবতল দর্পণ হয় আর এই জায়গায় যদি তুমি কোনো পর্দাকে দাও, তাহলে মনে রাখবে পর্দাতেই প্রতিবিম্ব উৎপন্ন হয়। এবার পর্দাটাকে তুমি সরাচ্ছ, কতটা সরাচ্ছ? তুমি 24 সেন্টিমিটার সরিয়েছো, মানে আগে পর্দাটা এই পজিশনে ছিল, এখন পর্দাটা এই পজিশনে এসছে। তার মানে এখানকার ডিস্টেন্স কত তোমাদের? 24 সেন্টিমিটার। তার মানে আগে আমরা যদি V1 ধরে নিই প্রতিবিম্ব দূরত্ব, আর এখন যদি প্রতিবিম্ব দূরত্ব V2 ধরে নিই, তাহলে দুটোর মধ্যে ডিফারেন্স কত হবে? সেই 24 সেন্টিমিটারই হবে। কেন? কারণ পর্দাতেই প্রতিবিম্ব উৎপন্ন হয়। আগে তুমি এই পয়েন্টে তোমার প্রতিবিম্ব উৎপন্ন হচ্ছিল, এটাকে আমরা ধরছিলাম V1। এখন তোমার এইখানে গিয়ে প্রতিবিম্ব উৎপন্ন হচ্ছে, এটাকে আমরা ধরছি V2। আর V1 আর V2 মধ্যে ডিস্টেন্স কত হবে? 24 সেন্টিমিটারই হবে। ঠিক আছে, V1 আর V2 মধ্যে যে ডিস্টেন্স হবে সেটা কত হবে? তোমার 24 সেন্টিমিটার। এই পর্যন্ত V1, এই পর্যন্ত V2, তাহলে এদের মধ্যে গ্যাপ কত হবে? এদের মধ্যে গ্যাপ কত হবে? 24 সেন্টিমিটারের হবে। কারণ তুমি পর্দাটাকে এখান থেকে এখানে নিয়ে গেছো, ছিল আগে X পয়েন্টে, এখন তুমি Y পয়েন্টে নিয়ে গেছো। এই পয়েন্টে ছিল, এই পয়েন্টে নিয়ে গেছো। সো ডেফিনেটলি এটা যতটা সরবে, পর্দা যতটা সরবে, প্রতিবিম্ব আগের থেকে ততটা সরে যাবে। তো প্রতিবিম্ব আগে এই পয়েন্টে উৎপন্ন হচ্ছিল X পয়েন্টে, এখন উৎপন্ন হচ্ছে Y পয়েন্টে। সো ডেফিনেটলি 24 সেন্টিমিটার সরেছে, পর্দা সরেছে, মানে বস্তুর প্রতিবিম্ব 24 সেন্টিমিটারই সরে যাবে। ঠিক আছে, এটা গেল দ্বিতীয় কনসেপ্ট। নেক্সট কনসেপ্ট যেটা আমরা ইউজ করবো সেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ম্যাগনিফিকেশনের ফর্মুলা। দেখো ম্যাগনিফিকেশন ইকুয়াল টু আমরা কী জানি? যদি আমরা মিররের কথা বলি, আমরা ম্যাগনিফিকেশন মানে জানি -v/u। ঠিক আছে, -v/u। আর এখানে আমাদের মিররের ফার্স্ট যে ম্যাগনিফিকেশন মানে M1 বলে দিচ্ছি, এই জন্য এটা V1, এটাকে আমি U1 বলে ধরছি। এটা V1, এটা U1। M1 এর মান কত রয়েছে? দেখো এখানে বলেছে 3 গুণ হয়ে গেছে। ঠিক আছে, তো ম্যাগনিফিকেশন কী হচ্ছে আমাদের? 3 হয়ে যাচ্ছে, তাই না? আমাদের ম্যাগনিফিকেশন কী হচ্ছে এখানে? আমাদের 3 হচ্ছে। এবার একটা কথা ভালো করে দেখো, এটা হচ্ছে সৎ প্রতিবিম্বের ম্যাগনিফিকেশন, আর সব প্রতিবিম্বের ম্যাগনিফিকেশন অলওয়েজ নেগেটিভে আসে। তার মানে এখানে আমরা 3 লিখবো না, এখানে আমরা কী লিখবো? -3। কী লিখবো আমরা? -3। তো -3 ইকুয়াল টু -v1/u1। তাহলে এই মাইনাস কেটে যাচ্ছে। তো আমরা এখানে কী দেখতে পাচ্ছি যে V1 এর যে ভ্যালু হচ্ছে সেটা আমাদের হচ্ছে 3u1। এটা ভেরি ইম্পর্ট্যান্ট, এটা এখানে কাজে লাগবে, সেটা তোমার জন্য লিখলাম। এটা হচ্ছে ফার্স্ট। ঠিক আছে, নেক্সট দেখো দ্বিতীয়টা, দেখো দ্বিতীয় ব্যাপারটা দেখো। ঠিক আছে, আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে আমাদের এই শিফটের নামটাম কি লেখার দরকার আছে? তোমরা দেখতেই পাচ্ছি ইজিলি। তো শিফট ধরে নাও তোমরা 5 PM এর শিফট ছিল, কারণ আমি জায়গাটা পেয়ে যাবো, তাহলে আমার সুবিধা হবে একটুখানি। ঠিক আছে, এই জায়গায় আমরা M2 এর দেখি। M2 ইকুয়াল টু কি? দেখো M2 যখন পর্দাটা সরানো হলো তখন প্রতিবিম্ব কিন্তু 6 গুণ হয়ে গেছিলো, এবং এটাও সদ্বিম্ব। তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি কি, যে আমাদের M2 হবে সেটা -6 হবে। আর -6 ইকুয়াল টু কী হবে? -v2/u2। ঠিক আছে, যদি কেউ দেখতে না পাও এটাকে আমি নিচে লিখে দিচ্ছি, কারণ কেটে যেতে পারে। M2 ইকুয়াল টু কী হবে? -v2/u2। তোমরা বললো স্যার আপনি V2 আর U2 কেন লিখছেন? দেখো দুবার দুরকম হবে না। ঠিক আছে, দুবার দুরকম হবে কেন? কারণ তুমি পিনটাকেও সরাচ্ছ, তুমি বস্তুটাকেও মানে পর্দাটাকেও সরাচ্ছ। তার মানে U1 আগে যেখানে পিন ছিল সেটাকে আমরা U1 বলবো, এখন যেখানে পিন হয়ে গেছে সেটাকে U2 বলবো। U2 আর U দিয়ে কী বোঝানো হয়? বস্তু দূরত্ব বোঝানো হয়। আর V দিয়ে কী বোঝানো হয়? প্রতিবিম্বের দূরত্ব বোঝানো হয়। তো আগের ইউ যদি ইউতে না থাকে তাহলে এবারে প্রতিবিম্বও চেঞ্জ হবে। তো আগে আমরা প্রতিবিম্বকে V1 ধরছিলাম, এখন পর্দাকে সরানো হচ্ছে, তাহলে প্রতিবিম্ব হয়ে যাবে V2। ঠিক আছে, ক্লিয়ার আছে? ওই জন্য U1 আর V2 ধরছি। এফ কিন্তু চেঞ্জ হয় না, পয়েন্ট টু বি নোটেড। কোনো অবতল দর্পণ হোক উত্তল দর্পণ হোক, এফ হচ্ছে ফিক্সড। আর এফ ফিক্সড মানে সিও কিন্তু ফিক্সড, কারণ এফের ডবল হচ্ছে সি হয়। যেটা ফিক্স তার উপর নির্ভর করে যা যা থাকবে সবই ফিক্সড দাঁড়াবে। ঠিক আছে, এফ হচ্ছে কোনো দর্পণ বা কোনো লেন্সের ব্যক্তিগত সম্পত্তি, ওটা কখনো চেঞ্জ হয় না। ঠিক আছে, ওটা তৈরি হওয়ার সময় ওটা হয়ে যায়, এবং তৈরি করার পরে দর্পণ বা লেন্স তুমি তৈরি করছো, ম্যানুফ্যাকচার করছো, তারপরে ওটা চেঞ্জ করা যায় না। কিন্তু M1 মানে U1 আর V1কে সরানো যেতে পারে, কারণ কি, ইভেন ম্যাগনিফিকেশানকেও কমা বাড়ানো যেতে পারে, কারণ বস্তু আর পর্দা দুটোকেই সরানো যেতে পারে, মানে বস্তু দূরত্ব আর প্রতিবিম্ব দূরত্ব দুটোকেই কমা বাড়ানো করা যেতে পারে। ঠিক আছে, কিন্তু এফ কমা বাড়ানো করা যায় না। এবার দেখো আমরা এখানে কী দেখতে পাচ্ছি, এইটা বেরিয়েছে। তাহলে M2 এর ভ্যালু কত? -6। মাইনাস কেন লিখছি? কারণ এবারেও সৎ প্রতিবিম্ব উৎপন্ন হচ্ছে, এবং সৎ প্রতিবিম্ব ম্যাগনিফিকেশান মাইনাস হয়। ঠিক আছে, তো মাইনাস, এখানে আমরা কী দেখছি? V2/u2। তো V2 এখানে আমরা কী করব? U2 লিখব। ঠিক আছে, এখান থেকে আমরা কী পাচ্ছি? এই মাইনাস কেটে বেরিয়ে যাচ্ছে। এখানে আমরা কী পাচ্ছি? 6u2 ইকুয়াল টু কী পাচ্ছি আমরা? V2 পাচ্ছি। আরেকটা জিনিস আমরা এখানে দেখতে পাচ্ছিলাম যে V2 এবং V1 এর মধ্যে যে ডিস্টেন্স ছিল সেটা আমাদের ছিল 24 সেন্টিমিটার। এখানে আমরা লিখতে পারি এটা, যে
ঠিক আছে, এখানে আমরা কটা পেলাম তাহলে? এ একটা পেলাম, ইনফ্যাক্ট এই একটা পেলাম, আর একটা আমরা পাবো। সেটা কি? সেটা হচ্ছে V2 মাইনাস V1 আমাদের কত? 24, তাই না? V2 মাইনাস V1 আমাদের কত? 24। ক্লিয়ার হয়েছে? তার মানে V2 এর ভ্যালু আমরা 6U2 লিখেছি, ঠিক আছে, আর V1 এর ভ্যালু আমরা 3U1 লিখেছি, ঠিক আছে। এইটা ইকুয়াল টু আমাদের কী হবে? 24ই দাঁড়াবে, তাই না? এটা ইকুয়াল টু আমাদের কী দাঁড়াবে? 24ই দাঁড়াবে। ইয়েস অর নো বলো, বোঝা যাচ্ছে? ক্লিয়ার? চলো নেক্সট কনসেপ্ট। তার জন্য আমাকে এই কনসেপ্টের যেটা আমি নীল রেখেছি এটা আমাকে একটু মুছে দিতে হবে। তোমাদের পিডিএফে থাকবে, চিন্তা করার কোনো কারণ নেই। এবার দেখো, আমরা লেন্সের ফর্মুলা, দর্পণের ফর্মুলা ইউজ করবো। দর্পণের ফর্মুলা কী হয় আমাদের? 1/f ইকুয়াল টু আমাদের কী হবে? 1/v1 প্লাস 1/u1। এ হচ্ছে আমাদের ফার্স্ট ফর্মুলা হবে, ঠিক আছে। আর এটা আমাদের V1 আর U1 এর সাপেক্ষে হয়েছে 1/f। সেকেন্ড আমরা আরেকটা ফর্মুলা ইউজ করতে পারি, 1/v2 প্লাস 1/u2। দেখো দুটো ক্ষেত্রেই আমরা 1/fই পাবো। কারণ কি? কারণ আমাদের যে দর্পণ আছে তার এফ ফিক্সড। তো এফের জন্য যদি V1 U1 ইউজ করি তার মানও সেম আসবে, V2 U2 ইউজ করলে তার মানও সেম আসবে। তার মানে এইটা ইকুয়াল টু যখন এইটা আর এইটা হচ্ছে, আর এটা ইকুয়াল টু যখন সেম এটা আর এটা হচ্ছে, তার মানে এদের ইকুয়াল টু আমরা এদেরকে বসাতে পারি, পারি তো? ইয়েস আর নো? তো আমরা সেটাই লিখছি, 1/v2 প্লাস 1/u2 ইকুয়াল টু হয়ে যাচ্ছে আমাদের 1/v1 প্লাস 1/u1, ঠিক আছে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি V2'র যে মান আমাদের আছে, দেখো এখানে আমাদের V2'র একটা মান আছে। V2'র মান কী আছে? V2'র মান, এই যে V2'র মান কী আছে আমাদের? 6u1। তো V2'র এই মানটাকে আমরা লিখতে পারি 6u2 লিখতে পারি প্লাস 1/u2। আচ্ছা, এটা তোমাদের বড্ড হালকা কালি হয়ে যাচ্ছে, সরি ফর দ্যাট। একটা কাজ করে একটু গাঢ় কালি নিয়ে নিই, কেমন? তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি? 1/6u2 প্লাস 1/u2, এটা ইকুয়াল টু আমরা কী পাচ্ছি? দেখো V1-এরও মান আমরা পেয়েছিলাম এখান থেকে, তো 3u1, ঠিক আছে, প্লাস এটা কী হবে? u1। এখান থেকে যদি তুমি সলভ করো তুমি এটা পেয়ে যাবে যে u2/u1, ঠিক আছে, জাস্ট এ মিনিট, u1/u2 হবে, সরি u1/u2 হবে, u1/u2। তুমি এটাকে সলভ করে দেখতে পারো, তুমি লসাগু টসাগু করবে, সলভটা করবে, করে দেখতে পাবে এটা তোমাদের কত আসবে। এটা তোমাদের আসবে 8/7। ঠিক মানে u1 এর মান হচ্ছে 8x আর u2 এর মান হচ্ছে 7x। এই জায়গায় পুট করো 6 × 7, কারণ u2 এর মান হচ্ছে 7x, ঠিক আছে, আর 3u2 মানে 3 × তোমাদের 8x। এটা ইকুয়াল টু আমাদের কী আছে? 24 আছে। তার মানে এখানে দেখতে পাচ্ছি আমরা কি দেখতে পাচ্ছি যে 18, তাই তো? 18, হ্যাঁ 18x-এর যে মান আসছে সেটা আমাদের কত আসছে? 24। তো x-এর মান তাহলে এখান থেকে কী বেরোবে? এই জায়গা থেকে আমরা যদি x-এর মান বার করি, x-এর মান আমাদের কী বেরোবে? 24/18, তার মানে 4/3। কী বেরোচ্ছে আমাদের? 4/3। ক্লিয়ার হচ্ছে আমাদের? আর এটাই আমাদের অ্যান্সার। এটা আমাদের অ্যান্সার কেন? কারণ আমাদের কী জিজ্ঞেস করেছে? দেখো অঙ্কে জিজ্ঞেস করেছে যে বস্তুটি যত দূরত্ব সরানো হয়েছিল, বস্তুটাকে যত দূরত্ব সরানো হয়েছিল সেটা বার করো, ঠিক আছে। তো বস্তুটাকে কত দূরত্ব সরানো হয়েছিল খেয়াল করে দেখো। প্রথমে আমাদের বস্তু দূরত্ব কত ছিল? সেটা হচ্ছে আমাদের ছিল 3u1, তার মানে V1। এক মিনিট, এখানে কী বলছে? বস্তুটাকে যত, আচ্ছা সরি, বস্তু, আমাদের তো প্রতিবিম্ব বার করতে বলেনি, সরি। কার কার মনে হচ্ছে যে লাস্টের ধাপটা টাফ? লাস্টের ধাপটা একদমই টাফ নয়। দেখো এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি u1 রয়েছে, আমাদের কী বার করতে বলেছে? বস্তুটাকে যত দূরত্ব সরানো হয়েছিল, মানে u1 মাইনাস u2 এর ভ্যালু বার করতে বলেছে। u1 এবং u2 এর মধ্যে গ্যাপ বার করতে বলেছে, ঠিক আছে। মাইনাস করলে তো হবে না, কারণ গ্যাপ আর মাইনাসের মধ্যে একটু পার্থক্য আছে, ঠিক আছে। মানে বেসিক্যালি আমাদের কী করতে হবে? u2 মাইনাস u1 করতে হবে। কেন? কারণ u2 হচ্ছে বড়, কারণ পরে বস্তুটাকে বেশি দূরে সরানো হয়েছিল, ঠিক আছে। তো u2 এর মান কত আমাদের? দেখো u2 এর মান হচ্ছে আমাদের, আমরা দেখতে পাচ্ছি হচ্ছে, দেখো এবার তোমরা বলবে স্যার এটা তো ছোটো এসছে, এই যে u2 এর মান 7x এর মান তো আমাদের ছোটো এসছে, u1 এর মান তো আমাদের বড়ো এসছে, তার মানে এই অনুযায়ী আমরা u1 এর মান বড় পাবো। হ্যাঁ এটা কারেক্ট, u1 এর মান আমরা বড় পাবো। বেসিক্যালি কিছুই না, আমাদের u1 আর u2 এর মধ্যে গ্যাপটা বার করতে হবে। কত বার করতে হবে? গ্যাপ বার করতে হবে। গ্যাপ আমরা নর্মালি বিয়োগ করে বার করি বলে আমি মাইনাস সাইনটা দিচ্ছি, ঠিক আছে। সো u1 আর u2 এর মধ্যে কী বার করতে হবে? গ্যাপ বার করতে হবে। তো u1 এর মান কত আমাদের? 8x, আর u2 এর মান কত আমাদের? 7x। তার মানে x এর মান আমাদের বার করতে হবে। বেসিক্যালি 8x মানে 7x কত? x হয়। আর x এর মান দেখো এখানে বেরিয়েছে 4/3, ঠিক আছে। কত বেরিয়েছে আমাদের? 4/3। তো এইটাই আমাদের অ্যাকচুয়ালি কারেক্ট অ্যান্সার হবে। কত আমাদের? 4/3 সেন্টিমিটার আমাদের কারেক্ট অ্যান্সার হবে, ঠিক আছে। বোঝাতে পারলাম? এখান থেকে এটা এলো। ক্লিয়ার? অঙ্কটা টাফ নয়, 2-3 বার প্র্যাকটিস করো তাহলে বুঝতে পারবে, ঠিক আছে। আর এটা হচ্ছে আমাদের 21 নম্বর দাগের অঙ্ক ছিল।